মোবাইলে জয়েন ছিলেন আপনি, তাহলে মেসেঞ্জারে নাই নাকি? তো মেসেঞ্জারে আমি আপনাকে গ্রুপে অ্যাড করবো, এটাই নাকি? আচ্ছা ঠিক আছে। ওকে, তো তো যেটা বলতেছিলাম যে আপনাদের প্রোডাক্টের যেগুলো আপনারা করছেন, হ্যাঁ প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড গুলো সুন্দর হয়েছে। ম্যান ব্যাকগ্রাউন্ড গুলো আমি পরবর্তীতে দেখাবো, আপাতত এগুলো ট্রাই করার দরকার নেই। বাকি বাদ যেই কাজগুলো করছেন কার্টুন বা প্রোডাক্টের, এগুলো খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, আরো আরো প্র্যাকটিস করবেন যতটা ভালো করা যায়। হ্যাঁ, এই যে ম্যান ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে সমস্যা হয়, দেখেন এই ছবিটা আর্টিফিশিয়াল বা বোঝা যাচ্ছে যে কেটে এনে বসানো। হ্যাঁ, ছবিটা চ্যাপ্টা হয়ে গেছে। ছবিটা দেখেন কত সুন্দর, এখানে একটু আলাদা হয়ে গেছে। তো এই ব্যাকগ্রাউন্ড গুলো আমি পরবর্তীতে দেখাবো, এগুলো ট্রাই করবেন না। ট্রাই করবেন হচ্ছে যে কোনো প্রোডাক্টের, যে ফোন ট্রাই করছেন খুব সুন্দর হয়েছে। তারপরে আপনারা বিভিন্ন জায়গায় গাড়ি ট্রাই করছেন, জিনিসগুলো সুন্দর হয়েছে, ঠিক আছে। কঠিন কিছু আপাতত বড় প্রাণী এরকম ট্রাই করার দরকার নেই। আমি এটা পরবর্তীতে আপনাদের দেখাই দিব। বাকি আমি সবার কাছে দেখছি আপনারা অনেকে হোমওয়ার্ক দিচ্ছেন, খুব ভালো লাগছে, কিন্তু প্রতিবারের ন্যায় 3-4 জন হোমওয়ার্ক দেন নাই। হ্যাঁ, যারা দেন নাই, এটা হচ্ছে মনে হচ্ছে আপনাদের একটা কিন্তু লস, কারণ আপনারা শিখতেছেন কষ্ট করে, যদি আপনারা ফিডব্যাক গুলো না দেন পরবর্তীতে কিন্তু কঠিন হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আপনাদেরকে কি করতে লাগবে, অবশ্যই কাজগুলো কন্টিনিউ করতে লাগবে, এবং দুইটা ছবি দিবেন বিফোর আফটার, অর্থাৎ এডিট করার আগে এবং এডিট করার সহ। এই যে দুইটা এখানে ছবি দিয়েছেন কত সুন্দর, টুলের উপর পাখিটাকে বসাই দিয়েছেন, টুলের ছবিটা এখান থেকে কেটে নেওয়া, ঠিক আছে। তো এই টাইপ যে জিনিসগুলো, এটা করবেন অলওয়েজ। যে আপনি কি মুভ করলেন, কি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলেন, কিসের উপর বসাইলেন, এই জিনিসগুলো যেন ক্লিয়ার থাকে। ওকে, এই যে অনেক সুন্দর হয়েছে। তো আপনাদের কাজগুলোর মধ্যে কমন আমি খুব কম দেখছি, আপনারা সবাই নতুন নতুন আইডিয়া ক্রিয়েট করছেন, এটা ভালো লাগছে। হ্যাঁ, বিভিন্ন রকম জন্য এই আইডিয়াটা খুব সুন্দর হয়েছে, পাখির যে বিষয়টা। হ্যাঁ, তো এখানে যেটা হয়েছে যে হ্যান্ড যে আপনি আহ, মানুষের হাত যে আপনি কাটছেন, এটা একটু মসৃণ হয়নি, একটু এখানে একটু খেয়াল করে দেখতে পারবেন যে কেমন দাগ দাগ ঘোলা হয়ে আছে, ঠিক আছে। তো এটার জন্য কিছু টিপস আছে, যেটা আমি আপনাদেরকে শেয়ার করব, সমস্যা নেই। আপাতত যে জিনিসটা সেটা হচ্ছে যে প্রোডাক্টের ক্ষেত্রে ওই টিপসটা লাগে না, এই জন্য আমি বলিনি, কিন্তু আপনারা সবাই অ্যাডভান্স কাজ করছেন অনেকগুলো, যে হাত বা এগুলো কাটার চেষ্টা করছেন। তো এই ক্ষেত্রে কিছু জিনিস হচ্ছে কি, ওই যে দেখেন সাইডে একটা সাদা রেখার মতো রয়ে গেছে হাতের, ঠিক আছে। তো এই জিনিসগুলো থাকে, ওইটার জন্য পাখিটা সুন্দর হয়েছে কাটা। ওকে, হ্যাঁ সুন্দর। হুম, ঘাসের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়েছে। ওকে, ফোনের ইয়েগুলো দেখলাম খুব সুন্দর হয়েছে, ফোনগুলো সবচেয়ে দেখতে সুন্দর লাগে, ফোন ক্যামেরা এই টাইপের প্রোডাক্ট গুলো দেখতে সুন্দর লাগে। ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ, আর অনেকে দেখলাম কালার চেঞ্জ করছেন, কালার চেঞ্জের থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জটা বেশি গুরুত্বপূর্ণ, ওখানে ফিক্সড করতে বেশি ইয়ে হয় আমাদের। যেটা ছবি তুলে দিয়েছেন একদম সুন্দর হয়েছে, কিন্তু ছবি তুলে না দিয়ে যদি আপনি কাজটা রেন করে দিতেন তাহলে আরো ভালো হতো, সেভ করে দিতেন জেপিইজিতে। তো সবার কাজগুলো আমি দেখছি রাতের বেলা, এখন আপনাদেরকে সবগুলো দেখানো পসিবল না, কারণ অনেকজনই কাজ করছেন, অনেকগুলো কাজ হয়েছে, ঠিক আছে। তো তার মধ্য থেকে আমি আপনাদেরকে কিছু ভুল বলি, যেমন রোটেট আপনি কোন সময় করবেন, বা যখন আপনি হচ্ছে আপনার কাছে পারমিশন থাকবে, ছবি কিন্তু মুভ করার পর ক্রপ করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জের পর অনেকগুলো পারমিশন দেওয়া থাকে, যদি আপনাকে বলা হয় যে আপনি ছবিটাকে মিরর করতে পারবেন, ঠিক আছে, দেন আপনি মিরর করবেন, এমনি করবেন না। এই ছবিটা সুন্দর হয়েছে, কাজ সুন্দর হয়েছে, কিন্তু মিরর করাটা আপনার পারমিশনের উপরে, সবসময় মিরর আপনি করতে পারবেন না। আরেকটা বিষয় যে ওয়াটারমার্ক আলা ছবি, এর আগের দিন আমি বলছিলাম যে ওয়াটারমার্ক আলা ছবি ইউজ করবেন না, আপনারা তাও ইউজ করছেন। এটা একজন বলছেন যে ভুলে হয়েছে। তো এই ছবিটা দেখেন, আপনি পুরো কাজটা অনেক সুন্দর করে করছেন, কিন্তু হাতের উপর যে লেখাগুলো এটার জন্য কিন্তু খারাপ দেখাচ্ছে, বা এই ছবিটা অ্যাপ্রুভ হবে না। ওকে, বাকি কাজগুলো আমি দেখছি, আগেই দেখছি, তো খুব সুন্দর হয়েছে। এরপর আপনারা, আচ্ছা দুইজন আমার ছবি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছেন, ভালো হয়েছে, কিন্তু যে বিষয়টা, এটা আমার অনেক পুরানো ছবি তো, আর এখানে আপনাদের রেজুলেশনের যে বিষয়টা, ব্যাকগ্রাউন্ডটা ছিল হচ্ছে ব্লার করা কিছুটা। তো এটার মধ্যে কাটা বা উপরে চুলের যে বিষয়গুলো, চুলের একটা বিষয় দেখেন, এখানে দেখেন চুল কিন্তু বোঝা যাচ্ছে যে পিছনে সাদা সাদা কিছু অংশ রয়ে গেছে। হ্যাঁ, তো এই জন্য আমি বলছি যে ম্যান ব্যাকগ্রাউন্ড যেটা, এটা আমি আপনাদেরকে এখন দেখাইনি, দেখাবো। এটা সুন্দর হয়েছে। তো এটার ক্ষেত্রেও কিছু বিষয় আছে, যেমন একটা কি জিনিস খেয়াল করেন, ছবিগুলো আর্টিফিশিয়াল করা যাবে না, রিয়েল করার চেষ্টা করতে লাগবে। যেরকম এই যে সাইডের যে আপনার ইয়েটা আছে দেখেন রাস্তার, যেটাকে কি বলে, ব্রিজের যে খুঁটিগুলো, ওই জিনিসটা ছায়া পড়ছে ব্রিজের উপর দেখেন, কিন্তু আপনার গাড়ির ছায়া নাই।
গাড়ির ছায়াটা কোথায় গেল? যদি এই জিনিসটা ছায়া এখানে ব্রিজের উপর পড়ে তাহলে গাড়ির ছায়া ওই পাশে পড়ার কথা, ঠিক না? কিন্তু ওইটা এখানে নাই। তো এই জিনিসগুলোকে ফিক্সড করতে লাগে। ফিক্সড কিভাবে করবেন এটা দেখাই দেবো। কিন্তু প্রথম যে কাজটা, যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, এটা আপনারা অনেক ভালো করে করছেন, এটা হলো বড় বিষয়, ঠিক আছে? বাকি যে কাজগুলো এগুলো আমরা যখন আমরা ম্যান ব্যাকগ্রাউন্ড চেঞ্জ শিখবো তখন আমরা দেখবো। ওকে, তো এবার আমরা ব্যাক করি আমাদের কাজে। আমরা আজকে নতুন কিছু দেখবো অবশ্যই। যতদূর আপনারা প্র্যাকটিস করছেন খুব সুন্দর হয়েছে, এবং আপনারা এই জিনিসগুলো চালাইতে থাকবেন, প্রতিদিন কাজ করবেন, ভালো হবে খারাপ হবে। ভালো কাজগুলো অবশ্যই রেখে দিবেন। আপনাদের পোর্টফোলিও লাগবে। পোর্টফোলিও বুঝেন সবাই? মানে ধরেন যে আপনি মার্কেট প্লেস কাজ করতেছেন, তো আপনার কিছু আহ, কাজের উদাহরণ লাগবে, যে আপনি আগে কি টাইপের কাজ করছেন বা কি ধরনের কাজ আপনি পারেন, ঠিক আছে? তো সেই জন্য আপনার বেস্ট যে কাজগুলো, প্রোডাক্ট বা এনিথিং, এই কাজগুলোর আপনার হচ্ছে ভালোটা আপনাকে সেভ করে রাখতে লাগবে আপনার কম্পিউটারে। তখন পোর্টফোলিওতে লাগবে ওগুলো, যে আপনার এই টাইপ কাজগুলো করছেন বা করে আসছেন। তো আমি যখনই নতুন টপিক শেখাবো, ওই টপিক দিয়ে আপনি যেগুলো বানাবেন ওগুলোর ভালো যে কাজগুলো ওগুলো অবশ্যই আপনাকে রেখে দিতে লাগবে, ঠিক আছে? যে এটা আমি ভালো কাজ করতে পারছি, এটা দেখতে ভালো লাগতেছে, এটা আমি রেখে দিই। সব না, 10টা বানাইছেন, 2টা ভালো হয়েছে, 2টা আপনি কম্পিউটারে সেভ করে রাখবেন। ভালো করে রাখবেন, যেগুলো থাকে, যেন থাকে, কখনো যেন মুছে না যায় কম্পিউটার থেকে। এগুলো আপনাদের পরবর্তীতে যে কোনো মার্কেট প্লেসে দরকার হবে। ওকে, তো এখানে আমরা এখন ফটোশপে ব্যাক করি আবার। ওকে, তো ফাইলে আবার ফিরে যাই, আমাদের যে কাজ শুরু করি আমরা। তো ও কি হলো, আটকে আটকে কেন যাচ্ছে? একটু রিফ্রেশ করি, মাঝে মাঝে লোড বেশি হয়ে যায় মেবি, কেমন জানি স্ক্রিন আটকে আটকে যাচ্ছে। আচ্ছা, ওকে, তো আজকে আমরা আবার সামনের দিক যাব, যে টুলগুলো আমরা শিখে আসছি সেগুলো থেকে আবার সামনের দিক যাব, ঠিক আছে? তো আমরা দেখি যে কি টাইপ কাজ আজকে আমরা শিখতে পারি। হ্যাঁ, অবশ্যই আমরা আজকে আবার ছবি নিয়ে কাজ করব, যেহেতু আমরা সিরিয়াল বাই সিরিয়াল যাচ্ছি, তো টুলগুলো আমরা সিরিয়াল বাই শেষ করি, তারপরে আমরা প্রজেক্ট দেখবো। এই টুলগুলো এখন শেষ হয়ে যাবে, তারপরে আমরা কিছু বড় প্রজেক্ট বানানো দেখবো, যে সব টুলগুলো ইউজ করে আমরা কি বানাইতে পারি, ঠিক আছে? এই জিনিসগুলো বানানো দেখবো। আচ্ছা, তার আগে একটা কথা, সেটা হচ্ছে যে ও আমি তো এখনো লিংক ক্রিয়েট করিনি। আচ্ছা, পরে বলতেছি, আপনাদেরকে ফার্স্টে রিভিলটা দেখাই দিই, দেন কাজ করব। আচ্ছা, ইউটিউবে তো সবাই ভিডিও দেখতেছেন না? ইয়েগুলো ওখানে যায় দেখে নেবেন, সমস্যা হলে, যে কোনো সমস্যা হলে ভিডিও থেকে চেক করে নেবেন। আর স্কাইপিতে যারা আছেন, আমি ডাইরেক্ট ভিডিও দিছি, ইউটিউবে যাওয়ারও দরকার নাই, ডাইরেক্ট ওখান থেকে ভিডিও আপনারা দেখে নিতে পারবেন, যারা স্কাইপিতে আছেন। সবাই নাই অবশ্য। তো আমরা কোন পর্যন্ত হয়েছিল, আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ পর্যন্ত আমরা দেখছিলাম, ঠিক আছে? তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জের জন্য আমরা লেসো টুল শিখছি, পলিগনাল লেসো টুল শিখছি, ম্যাগনেটিক লেসো টুল শিখছি, তারপরে আমরা এখানকার কুইক্স শিখছি, ম্যাজিক শিখছি। তো এই চারটা আমাদের মোটামুটি হয়ে গেছে, চারটা সম্পর্কে ক্লিয়ার, উপরের চারটা, ঠিক আছে? 5 নম্বরে আজকে আসি, যে ক্রপ টুল। অ্যাকচুয়ালি ক্রপ টুল দিয়ে কি টাইপ কাজ করা যায়, ঠিক আছে? তো আমরা এটা দেখবো। তো বেসিক্যালি ক্রপ হলো আপনার ছবিকে কাটার জন্য, আপনারা এটা খুব সিম্পল ইজি একটা টুল, খুব কঠিন কিছু না। যেমন আপনারা মনে করেন যে ক্রপ টুলটা কি রকম, আমি আপনাদেরকে যদি উদাহরণ দেই,
ওকে, এটা ভাইরাস। ওকে, আচ্ছা। তো ক্রপ টুলটা কাটার জন্য আপনারা এমনিতেও নরমালি এটা অনেক জায়গায় ইউজ করবেন, যারা ফেসবুক ইউজ করেন, মেসেঞ্জার, ছবি আপলোড দেন, দেখবেন একটা অপশন আছে ক্রপ করা। অর্থাৎ ছবিটা যেহেতু আপনার যতটুকু দরকার, যদি বেশি আসে তো আপনার ছবিটাকে ক্রপ করতে পারবেন, সিম্পল ওয়ার্ক। হ্যাঁ, তো আমি আপনাদেরকে এমনি বেসিক কিছু ইয়ে দেই, তারপরে কাজে যাব, যে কি টাইপ আমরা হচ্ছে ইউজ করতে পারি টুলগুলোকে। তো এগুলো অনেকগুলো ব্যবহার আছে, সিম্পল কিছু ইউজ আমরা দেখব। তো একটা জিনিস হয় কি, আমাদের মাইডে অনেকে দেন স্টোরি, যেটাকে বলে ফেসবুক স্টোরি। তো সেক্ষেত্রে হয় কি, যে আপনার সাপোজ পুরো ছবিটার দরকার নেই, তো যেটুকু আপনার দরকার আপনি এই ছবিটাকে কেটে নিতে পারেন। হুম। আপনার যখন ডে দিতে যাবেন, ওখানে একটা অপশন আসছে, দেখেন ঠিক এরকমই কিছুটা, এই আইকনটার মতোই, হ্যাঁ, যে ক্রপ অপশন। অর্থাৎ আপনার ধরেন যে এই ছবিটার মধ্যে আপনার লম্বা বেশি হয়ে গেছে, ছবিটাকে আপনি স্কোয়ার টাইপ করতে যাচ্ছেন, যে কিছু উপর থেকে কিছু নিচ থেকে আমি কেটে দিব, দরকার নাই এত বড় ছবি এই ক্ষেত্রে। হ্যাঁ, তো এরকম হতে পারে। আচ্ছা, তো আমরা ক্রপ টুল নিব। ক্রপ টুল নেওয়ার পরে এখান থেকে দেখেন, ক্রপ টুল যখন ক্লিক করবেন তখন চারপাশে একটা বাউন্ডারি চলে আসবে, ঠিক আছে? ছবিটার চারপাশে বাউন্ডারি আসবে, এই বাউন্ডারি থেকে আপনি টেনে এটাকে ঠিক করতে পারবেন যে আপনি ছবিটার কতটুকু কাটতে চাচ্ছেন বা কতটুকু রাখতে চাচ্ছেন। ঠিক আছে, সাপোজ আপনি এই পাশে এতটুকু ধরলেন, আবার এই পাশ থেকে আপনি একটু টানে আনলেন, অর্থাৎ যে কোনো পাশ থেকে আপনি কাটতে চাইলে ওই জায়গায় এইটাকে প্লেস করতে লাগবে। ঠিক আছে, যে আপনার মনে হলো যে এবার ঠিক আছে, ছবিটা স্কোয়ার টাইপ হয়েছে এবং আমার যেতটুকু দরকার ছবির আমি অতটুকু পাইছি, বাকিটা আমার দরকার নেই, তখন আপনি ইন্টার ক্লিক করেন। ইন্টার ক্লিক করলে কি হবে, অতটুকু ছবি এখান থেকে কেটে যাবে, বাকি ছবিটা চলে যাবে। এটা সিম্পল ছবি কাটার জন্য। ওকে, এরপরে আমরা আসি যে ছবির কাটার পরবর্তীতে আমরা চাইলে যে ছবিটাকে মনে করেন যে এঙ্গেল করা দরকার। হ্যাঁ, আপনার মনে হচ্ছে যে এই হিসাবে যদি আমার ছবিটা থাকে তাহলে ভালো দেখাচ্ছে না, যদি আমি ছবিকে একটু ঘুরায় নিতে পারি ভালো দেখাবে, মানে একটু ঘুরায় কাটবেন। তো সেক্ষেত্রে কি করবেন, বর্ডারে যদি কর্নারে আপনি প্লেস করেন তাহলে কি হবে, যেরকম তীর চিহ্ন আসবে, অর্থাৎ আপনি টেনে বড় বা ছোট করতে পারবেন ক্রপ করার জন্য। ওকে, আর তার বাহিরে যদি আপনি মাউস পয়েন্ট নেন তখন কি হবে দেখেন, ঘুরে এরকম তীর চিহ্নটা বাঁকা হয়ে গেল। বাঁকা যখন হবে তখন আপনার ছবিটাকে এই প্লেসে ঘুরাইতে পারবেন যে কোনো পাশে। এই সাপোজ এখান থেকে এখানে ঘুরাইলেন, আপনার মনে হলো যে এই এঙ্গেলে ঠিক আছে, ঠিক আছে, দেখতে ভালো লাগতেছে, তাহলে ক্লিক করেন, ওই এঙ্গেলে কেটে যাবে, ছবিটা ঘুরে গেল এক পাশে। ঠিক আছে, এটা একরকম ছিল আর একরকম। তো এরকম সিম্পল কিছু ওয়ার্ক আমরা করতে পারি। ওকে, এই সবগুলো টুলের ভিতরে যে অপশনগুলো আছে এগুলো আমরা পরবর্তীতে মডিফাই শিখবো, যখন আমাদের হচ্ছে প্রজেক্ট আসবে তখন আমরা শিখবো। এখন আমরা জাস্ট বেসিক প্রথমে টুলগুলো দেখে যাব, যে এগুলো দিয়ে আমরা কি ধরনের কাজ করতে পারি, পরবর্তীতে আমরা ওকে। তো ক্রপ টুলে তো আমরা এভাবে কাটতে পারি। আরেকটা বিষয় হচ্ছে ক্রপ টুলে আমরা সাইজ দিয়ে কাটতে পারি। সাইজ অর্থাৎ একটা ছবি যদি আপনাকে দিয়ে বলা হয় রিসাইজ করতে, এটাকে বলা হয় ইমেজ রিসাইজ। অর্থাৎ ছবি যদি বড় হয়ে যায়, আপনাকে বললো একটা নির্দিষ্ট মাপে কাটো, এত ইঞ্চি বাই এত ইঞ্চি, দেন আপনি এটা কাটতে পারবেন। কিন্তু কিভাবে কাটবেন, এখানে তো আপনি ফ্রি হ্যান্ডে পারবেন না। তো এখানে দেখেন, যখন আপনি ক্রপ টুল নিচ্ছেন, মডিফাই বারে এই জায়গাটা চেঞ্জ হচ্ছে। আমি বলছিলাম যে যখনই আপনি নতুন কোনো টুল নেবেন, মডিফাই বারে এটা চেঞ্জ হবে। তো ঠিক সেম ভাবে ক্রপ টুলে আসার পর আমাদের মডিফাই বারটা চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হয়ে এরকম হচ্ছে। তো এখানে আপনি হাইট এবং ওয়াইড লিখতে পারবেন, যে আপনি কত বাই কততে এটা কাটতে চান। ঠিক আছে, যে আপনাকে বলা হলো যে 2 ইঞ্চি বাই 4 ইঞ্চিতে ছবিটা কাটো। ওকে, বা 40 বাই 55, এই ধরেন 40 লিখলাম, হ্যাঁ, এখানে লিখলাম 55। তো এই যে 40 বাই 55 লিখলেন, একটা রেশিও এখানে কিন্তু চলে আসলো ছবিটা। ঠিক আছে, মানে এই রেশিওতে আপনি ছবিটাকে এখন কাটতে পারবেন। এই যে, মানে এটা কি হলো, যে এই পাশে আপনার থাকলো হচ্ছে 55, এই পাশে থাকলো 40। তো এরকম যে কোনো রেশিও আপনি এখানে লিখে দিতে পারবেন। হ্যাঁ, এত মিলিমিটার বা এত মিলিমিটার, হ্যাঁ, এখানে লিখে দিলে ওই মাপে এখানে অটোমেটিক চলে আসবে, আপনাকে ফ্রি হ্যান্ডার টেনে নিতে লাগবে না। হ্যাঁ, এই 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 অনুপাতে চলে আসবে, অর্থাৎ এখানে যা লিখবেন আপনি, লিখলেন 10 × 15, তাহলে কি হলো 10-15 এখানে চলে আসলো, যে কিভাবে কতটুকু বাদ দিতে লাগবে দুই পাশ থেকে, ওই রেশিওতে ছবিটা চলে আসলো। ঠিক আছে, তো জাস্ট ইন্টার দেন, ওই মাপে ছবিটা কেটে যাবে। যেটা আপনি যখন কমান্ড দেওয়া হবে যে আমাকে ছবিটা এত বাই এততে কেটে দাও, ঠিক আছে, তখন আপনাকে এইভাবে কেটে দিতে লাগবে। ওকে, এবার আসি যে এটার অরিজিনাল কাজগুলো কোন জায়গায় লাগে, যেমন পাসপোর্ট সাইজ ছবিগুলো কাটে কিভাবে। প্রশ্ন হচ্ছে পাসপোর্ট সাইজ কোনটা,
আমরা যখন স্টুডিওতে যা ছবি তুলি, বলি যে আমার পাসপোর্ট সাইজের ছবি লাগবে, তো তখন তারা কিভাবে কাটে? তো এটা একটা মাপ আছে। আপনারা জানেন যে পাসপোর্ট সাইজের মাপ কত? পাসপোর্ট সাইজের মাপ হচ্ছে 45-55 বা 40-55 এমন। ওকে, দুই তিনটা মাপ আছে, আমাদের বাংলাদেশে একটা ইউজ হয়। আমি তো গুগল আছে, গুগল থেকে আমরা হেল্প নেই। আমরা গুগলে যা লিখবো, পাসপোর্ট সাইজ ফটো, পাসপোর্ট সাইজ ফটো সাইজ ইন বিডি। এখন কি হয় যে আপনাদের পাসপোর্ট সাইজ এখানে যে ছবিটা আমরা ইউজ করি যে 45 মিলিমিটার 55 মিলিমিটার, ঠিক আছে? আচ্ছা, তো 45-55 যে বিষয়টা, এখন আপনি যদি পাসপোর্ট সাইজ গুগলে সার্চ দেন, আপনি দেখবেন যে বাইরে অনেক দেশে আছে যেখানে স্কোয়ার ছবি ইউজ করা হয়। স্কোয়ার বলতে আপনার উপরেও সমান সাইডও সমান। আমাদের ছবিগুলো কি হয়, একটু লম্বা হয়, উপরে ইয়ে ছোট হয়, যেমন উপরে 45, লম্বাটা 55, এরকম হয়, ঠিক আছে? তো আমরা যদি এখানে এই যে কথা পাবেন সাইজটা, যে এখানে লেখা আছে পাসপোর্ট সাইজ ইমেজ বাংলাদেশ, হ্যাঁ 45 mm, হাইট হলো 55 mm, ঠিক আছে? আপনি যদি নর্মালি পাসপোর্ট সাইজের ছবি দেখেন, পাসপোর্ট সাইজ ফটো, তাহলে আপনি অনেক রকম সাইজ দেখতে পাবেন, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি এমন যে বিষয়টা, এই যে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি, মানে ইন্টারন্যাশনাল এটা কি আপনার 2 ইঞ্চি হলে কি হয়, বর্গ হয়, মানে উপরেও সমান নিচেও সমান, ছবিটা চারকোণ হবে। কিন্তু আমাদের ছবিগুলো কি ওরকম হয়? আমাদের ছবিগুলো কি হয়, একটু লম্বা হয়, উপরের দিক ইয়ে হয়। তো এই বিষয়গুলো হচ্ছে নর্মাল, যে যেমন ওদের ছবিগুলো এরকম হয়, দেখেন উপরেও সমান, সাইডেও সমান। আমরা এভাবে করি না, আমাদের পাসপোর্ট সাইজ ছবি একটু আলাদা হয়। তো ওকে, তো পাসপোর্ট সাইজের কিছু বিষয় আমি আপনাদেরকে বলি। পাসপোর্ট সাইজ ছবি কিভাবে মেক করবেন, আপনারা একটা বিষয় খেয়াল করবেন। এই যে দেখেন 35-45 দিছে, আর ওখানে আসতে হচ্ছে 45-55। মানে এটা একটা কি বিষয়, যে রেশিওটা আপনার ঠিক রাখতে পারেন আপনি। আবার বেশি বড় বা ছোট করা যায় না, পাসপোর্ট সাইজ যেটুকু ওইটাই করতে লাগে। আবার মিলিমিটারের যে বিষয়টা, এটা অনেকবার চেঞ্জ করে। হ্যাঁ, গুগল মাঝে মধ্যে আপনার দেখবেন যে আপডেট দেয়, আপডেটে অনেক কিছু চেঞ্জ করে ফেলে। আচ্ছা যাই হোক, তো বর্তমান যেটা আছে আমরা এটাই করব, অর্থাৎ যেটা এখন চলতেছে এটাই করতে লাগবে আমাদেরকে। ওই মাপে আমরা ছবি কাটবো, ঠিক আছে? তো যে কোনো ছবি নিয়ে আমরা পাসপোর্ট সাইজের ছবিতে কাটতে পারি। তো স্টুডিওর লোকরা যেটা করে থাকে, হ্যাঁ, যে তারা একটা মাপে ছবিটাকে কেটে ফেলে। ওকে, তো এখানে আমরা পাসপোর্ট সাইজ কিভাবে তৈরি করে এবং কিভাবে প্রিন্টের জন্য ইউজ করে, এটাও আমরা আপনাদের দেখাবো। একটা খুব মজাদার ট্রিক, যে ছবির জন্য মনে করেন যে স্টুডিওতে আপনি ছবি তোলেন, এক কপি ছবির অনেক দাম নেয়। অ্যাকচুয়ালি দেখবেন তারা একটা পাতার মধ্যে আপনার সব ছবিগুলোকে বসায়, যদি আপনি অনেকগুলো কপি নেন, বসায় প্রিন্ট দেয়। তো টোটাল আপনি ওই পাতাটা বাংলাদেশি খরচে, ওই পাতাটার প্রিন্ট দিতে খরচ পড়ে 6 টাকা বা 7 টাকা, ঠিক আছে? তারপর ওখানে যদি আপনার 12টা ছবি থাকে বা 10টা থাকে, ওগুলোকে তারা কেচি দিয়ে কেটে কেটে আলাদা করে, প্রত্যেকটা কপি যখন হয় তখন ওগুলো আলাদা আলাদা দাম ধরে, ঠিক আছে? তাহলে আপনাদের জন্য এটা কি, এটা লস। কজ তারা এখানে প্রচুর লাভ করার একটা ডিপ্লেন চেষ্টা করে, যে মনে করেন এক প্রকার আপনাকে বোকা বানানো, আপনার কাছে ছবির দাম নেওয়া হয়, প্রতি পিস ছবির দাম নেওয়া হয়, কিন্তু তারা যে কাগজটার মধ্যে ছবিটা প্রিন্ট দেয়, তারা কিন্তু জায়গা ফাঁকা রাখে না। ধরেন যে অর্ধেকটা কাগজের মধ্যে যেইভাবে যখন ছবিগুলো বসায়, এই যে এই ছবিটা দেখেন, এই কতগুলো ছবি আছে এখানে, 6, 12, 3, 6, 18টা ছবি। তো এটা অর্ধেকটা পেজের মধ্যে 18টা স্টেম সাইজ ছবি। প্রত্যেকটা ছবি ধরেন যে দাম ধরলো 5 টাকা বা 10 টাকা, যদি বেশি ধরে আরো বেশি ধরে, ভালো স্টুডিও থেকে অনেক বেশি ধরে দাম। তো তখন কি হয়, আপনার প্রত্যেকটা ছবির দাম কিন্তু আলাদা আলাদা করে দিতে লাগে। কিন্তু আপনি যদি কোনটা পাতার মধ্যে প্রিন্ট করে নেন, দেন আপনার মাত্র খরচ হবে 6 বা 7 টাকা, এর মাধ্যমে আপনি অনেকগুলো ছবি পাই যাবেন, ঠিক আছে? তো এটা হলো একটা ট্রিক আমি আপনাদেরকে বললাম, পার্সোনাল ট্রিক, যে আপনারা আপনাদের নিজেদের ছবি কেটে এডিট করে এরকম আপনার পেজের মধ্যে সাজা রাখতে পারেন, ঠিক আছে? ওই পেজটা জাস্ট পেন ড্রাইভে নিয়ে যায় ওদেরকে দিবেন, ওরা ওখান থেকে প্রিন্ট দিয়ে দিবে, আপনি বাসায় এসে কেচি দিয়ে কেটে নেন, আপনি অনেকগুলো পাসপোর্টের ছবি পেলেন। যদি ওদেরকে বলেন যে আমার 7 কপি ছবি লাগবে, 8 কপি বা 10 কপি, তখন কি হবে, ওরা প্রত্যেকটা ছবি আলাদা আলাদা করে আপনার কাছ থেকে দাম নেবে। ওকে, তো এটা হলো বিজনেস পলিসি। যাই হোক, তো আমরা যেটা আমাদের কাজ সেটা আমরা দেখি যে কিভাবে আমরা রিসাইজ করব। ওকে, তো এনি কাইন্ড অফ পিকচার, যে কোনো সাইজের ছবি যদি আমরা পাসপোর্ট সাইজ আনতে চাই, তাহলে কি করব? যেমন আমরা লিখলাম ম্যান ফটো,
ওকে, তো সিম্পলি আমরা একটা ছবি নিই, যে ছবিটা আমরা হচ্ছে পাসপোর্ট সাইজে করতে পারবো, এরকম একটা ছবি আমরা এখান থেকে নিব, ঠিক আছে। ওকে, তো এখানে অনেকগুলো স্যাম্পল ছবি আছে আপনাদের উদাহরণের জন্য। তো এখান থেকে আমরা ধরেন এই বড় ও আচ্ছা, এটা রেজুলেশন অনেক খারাপ, এটা ভালো রেজুলেশন ছবি নিতে লাগবে, ঠিক আছে, যেটার ছবি মনে করেন যে রেজুলেশন ভালো হবে। যেমন এই ছবিটা ধরি, এটা রেজুলেশন মোটামুটি ভালো, কি বোঝা যাচ্ছে না অ্যাকচুয়ালি, ছোট করে আসতেছে, অর্থাৎ রেজুলেশন অতটা ভালো না, ঠিক আছে। এই ছবিটা, হ্যাঁ এটার মোটামুটি রেজুলেশন ভালো। ওকে, তো আমরা এই ছবিটা ইয়ে করবো। সিম্পলি আমরা এরকম একটা ছবি থেকে পাসপোর্ট সাইজ কিভাবে করবো, তো নর্মাল আমরা ছবিটাকে কপি করলাম, অর্থাৎ আপনি মোবাইলে যে কোনো টাইপ ছবি তুলে সেটাকে পাসপোর্ট সাইজে কনভার্ট করতে পারবেন। দেখেন তারা যখন ক্যামেরায় ছবি তুলে আপনার স্টুডিওতে, তখন কিন্তু সেগুলো মাপে তুলে না, সে ইচ্ছা আমাদের ছবি তুলে নিল, নেওয়ার পর সে সেটাকে সাইজ করে মাপে নিয়ে আসে শেপে, হ্যাঁ। তো এই নিলেন আপনার ছবিটা, ঠিক আছে। ছবি নেওয়ার পর এখানে আপনার মিলিমিটারে এটা কেটে নেবো, ফার্স্ট কাজ হচ্ছে কেটে নেওয়া। চাইলে আপনি এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন, যেরকম আমাদের দেশে বেশিরভাগ টাইমে পিছনে নীল ব্যাকগ্রাউন্ড দেয়, এখন অবশ্য কোনো সমস্যা নেই, আপনার সাদা ব্যাকগ্রাউন্ডও থাকে, হ্যাঁ, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পাসপোর্ট সাইজের ছবির পিছনে একটা নীল টাইপের ব্যাকগ্রাউন্ড থাকে। এটার কোনো ধরা বাধা নাই যে আপনি কি ব্যাকগ্রাউন্ড দিতে লাগবে, যেমন আমাদের দেশে যেটা হয় যে এরকম করে এডিট করে নীল ব্যাকগ্রাউন্ড দেয়, কোনো দরকার নেই। যদি হোয়াইট থাকে হোয়াইটটাকে বাড়ায় দেন, হোয়াইটে হবে, কোনো সমস্যা নেই। হালকা ব্লু থাকলে ব্লু। এটা কি জন্য হয়তো, যে আগে আপনার যখন এডিট করতো না, আগে করতো আপনার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিত, একটা পর্দা লাগাই দিত, ঠিক আছে। তো ছবি তোলার পর আপনার পিছনে যে পর্দা ওটাই থাকতো, ওইভাবে প্রিন্ট দিয়ে দিত। এখন যেটা হয়, আপনি যেখানে ছবি তোলেন পিছনেরটাকে কেটে অন্য একটা কালার লাগায় দেয়, কোনো দরকার নেই, ন্যাচারাল যেটা আছে ওইটাই থাকে। যদি পিছনে গাছপালা বা ওরকম কিছু থাকে ওইটা আলাদা, কিন্তু আপনারা দেওয়ালের সামনে ছবি তোলেন বা একটা সাদা কোনো পর্দার সামনে বা দরজার সামনে ছবি তোলেন, সেটা আপনার এডিট করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। ন্যাচারাল কালারটা বেটার। এডিট করতে গেলে ছবিগুলো কেমন জানি হয়ে যায়, দেখবেন যে ওই চুলগুলো এগুলো যতই করেন একটা কেমন ভাব থাকে যায়, যেমন এই ছবিটা এডিট করা বোঝা যাচ্ছে। ওকে, তো আমরা ক্রপ টুলে যাই, আমরা কত দেখলাম, গুগলে একটু যাই, আমরা দেখলাম হচ্ছে 45 আর 55, হ্যাঁ মানে 10 ডিফারেন্ট, 45 55, তাহলে 45 কোনটা, হাইট হইলো আপনার 45, সরি 55 হইলো হাইট আপনার, ওয়েট হলো 45, এই যে 55। ওকে, এই যে দেখেন ছবিটা, হ্যাঁ, তো এই যে ছবিটা হইলো, এখন কি হলো, এটা 45 গেল উপরেরটা, 55 গেল নিচেটা। এখন একটা বিষয় আছে যে 45 55 লিখলাম, এখানে কিন্তু দেওয়া নাই যে এটা মিলিমিটার না ইঞ্চিমিটার না সেন্টিমিটার কিছু না, এটা একটা রেশিও, মানে অনুপাত, অনুপাতে আমরা এটাকে রাখবো। তো 45 55 এখানে আমরা দিছি, অনুপাতটা এখানে চলে আসছে, কিন্তু এত বড় কিন্তু পাসপোর্ট সাইজ ছবি হয় না, হাইয়েস্ট হয় আপনার ঘাট পর্যন্ত নেয় বা বুক পর্যন্ত নেয়, এর বেশি হয় না। তো আমরা কি করবো, এই রেশিওটাকে ঠিক রাখবো, 45 55 ঠিক আছে থাকবে, জাস্ট এটাকে আমরা ধরে ছোট করে দিব, ঠিক আছে। কিভাবে ছোট করবো, শিপ ধরবেন, শিপ না ধরলে কিন্তু এই রেশিওটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। শিপ ধরে এটাকে ছোট করে দিবেন, ছোট করে আপনি প্লেস করে নেবেন যে কোন জায়গার মধ্যে কতটুকু আপনি কাটবেন, তার দুই পাশে যেন সমান থাকে, তার মাথাটা এবং নাক যেন সেন্টারে থাকে, অবশ্যই মাথার মিডিল যেন সেন্টারে থাকে এবং দুই পাশে ঘাড় যেন সমান থাকে। এরকম করবেন না, অনেক সময় এরকম হয় যে আপনার এই পাশে বেশি এই পাশে কম, এটা কখনো করবেন না, তাকে সেন্টারে রাখবেন, তার যেটুকু অংশ দুই পাশে দেখা যাচ্ছে এটা যেন সমান থাকে, ঠিক আছে। ওকে, এবং নাকের যে বিষয়টা বা মাথাটা যেন একদম সেন্টারে থাকে, এই যে এখানে একটা বিন্দু আছে, এটা দেখে একদম সেন্টার করে নেবেন, সেন্টারে না থাকলে কিন্তু খারাপ দেখাবে। ওকে, আপনার কাজ শেষ, দুই পাশে সেন্টার করে নিয়েছেন, এবার ক্লিক করেন। এবার দেখেন অটোমেটিকলি এটা পাসপোর্ট সাইজ একটা ওয়েবে চলে আসবে। ওকে, তো এই গেল আপনাদের পাসপোর্ট সাইজ। এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে এ থেকে আপনার স্টেম সাইজও বানাতে পারবেন, অর্থাৎ জাস্ট ছবিটার রেশিও ঠিক আছে, কাটার পদ্ধতি ঠিক আছে, জাস্ট ছবিটাকে ছোট করে দিবেন, ছোট করে বসাবেন। তো স্টেম সাইজ ছবির কত মাপ, এটাও আপনারা গুগল থেকে দেখে নিতে পারেন। ওকে, 25 mm 30 mm মিলিমিটার, এটা ছিল 45 55। আমরা দেখি এই ছবিটা এখন কততে আছে, ইমেজ সাইজটা ঠিক করে নিই। আপনারা ইমেজ সাইজ কিভাবে দেখবেন,
এই যে এখানে একটা বার আছে না আপনার ছবির যে বারটা, এখানে রাইট বাটন ক্লিক করে এই যে ইমেজ সাইজ লিখে আছে, ঠিক আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে কি হবে আপনারা পাবেন এখানে। ওকে, তো মিলিমিটার, সেন্টিমিটার, পিক্সেল সব ঠিক করা আছে। আমরা এখান থেকে যাই হচ্ছে মিলিমিটারে। মিলিমিটার এখানে অনেক বড়, তো এটা ছিল হচ্ছে ওয়াইডে 55 এবং হাইডে আপনার, সরি ভুল লিখলাম, হাইডে 55 ওয়াইডে 45, ঠিক আছে, 4 আছে এখানে, ঠিক আছে। তো এখানে এটা লিখে দিবেন, লিখে দিয়ে মিলিমিটারে, কিন্তু মিলিমিটার এটা লিখে দিয়ে ওকে করবেন। এই হলো আপনার অরিজিনালি পাসপোর্ট সাইজের ছবি, এটা হলো আপনার পাসপোর্ট সাইজ, এটা প্রিন্ট হবে, ঠিক আছে। তো আপনারা এখন কি করবেন, এই ছবিটাকে আপনি হচ্ছে একটা A4 সাইজের পেজ নেন। A4 সাইজ আপনাদেরকে আমি প্রথম ক্লাসে বলছিলাম, A4 সাইজ মানে হচ্ছে ইন্টারন্যাশনাল পেপার বা ইউএস পেপার যেটাকে বলা হয়, এটাকে বলা হয় A4 সাইজ। অর্থাৎ কাস্টম থেকে আপনারা ইউএস পেপার নিতে পারেন। ওকে, লিখতে লাগবে না। ইউএস পেপারের মাপ হচ্ছে 8.5 ইঞ্চি বা 11 ইঞ্চি, ঠিক আছে। এই মাপে একটা পেজ আপনারা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে এখানে এখন আপনারা এই ছবিটাকে জাস্ট সিম্পলি নিয়ে আসেন, এখান থেকে যে ছবিটা কাটছেন রেডি করছেন এটাকে নিয়ে আসেন। নিয়ে আসে, আচ্ছা এটা কি বেশি ছোট হয়ে গেল, স্টেম সাইজ দিলাম নাকি পেসেল সাইজ দিলাম, হচ্ছে 45 ছিল 55, এটা 25, 33। ও রেজুলেশনটা আমরা তো ডিপিআই রেজুলেশন 600 রেজুলেশন আমরা করে নি। আচ্ছা একটু ভুল হয়েছে, আমরা একটু ব্যাক করি। যেমন আমরা ছবিটা কাটার পরে এখানে ছবিটার সাইজ ঠিক করতে যায় একটা ভুল হয়েছে আমাদের, মিলিমিটারে দিছি, এখানে 55 দিছি, রেজুলেশনটা আমরা ঠিক করিনি, 600 রেজুলেশন দেওয়া আছে যেটা আমরা দিই না, এখানে হবে 600। হাইট হইলো 55, এখানে হলো 45, ঠিক আছে। রেজুলেশন 600, ওকে, এটা ঠিক আছে। আচ্ছা আরেকটা বিষয় আমি আপনাদের দেখাই দিই, হ্যাঁ সিম্পল একটা বিষয়, সেটা হচ্ছে যে ছবির যখন ওই বর্ডার দেয়, ছবির কিন্তু একটা বর্ডার থাকে, দেখবেন যে একটা সাদা এরকম বর্ডার দেয়, তো আপনি ওটা কিভাবে দিবেন, ছবিটা তো আপনি কাটছেন মাপ মতো, কিন্তু এই ক্ষেত্রে তো বর্ডার আপনার আসতেছে না, তো আপনি এখানে বর্ডার কিভাবে দিবেন, এই যে আমি আপনাদেরকে আগে আইডিয়াটা দিই। পাসপোর্ট সাইজ ছবি কথা দেখতেছিলাম না, কাটে দিলাম। অ্যাকচুয়ালি একটা বর্ডার রাখা হয় যাতে হচ্ছে কাটতে অসুবিধা না হয়, এবং একটা মাপ থাকে স্ট্যান্ডার্ড যে কোনো ছবির মধ্যেই একটা বর্ডার দেওয়া হয়। এখানে একটু দেখা যাচ্ছে না, এটা তো ডাইরেক্ট ছবি আপলোড দিচ্ছে, যারা আপনারা এই যে সাদা ছবিগুলো ইয়ে করবেন দেখবেন একটা বর্ডার থাকে, এই যে, অর্থাৎ ছবি যেতটুকু তার সাইডে এই ধরেন বেশি না 5 পিক্সেল বা 10 পিক্সেল একটা বর্ডার থাকে, ঠিক আছে, সাদা বর্ডারটা, এটা আপনাকে দিতে লাগবে অবশ্যই ছবির। তো এখানে আমরা কি করব, এটা বর্ডারটা দেওয়ার চেষ্টা করব। বর্ডার কিভাবে দিব, এখানে কিবোর্ডে একটা অপশন আছে দেখেন, অল্টার কন্ট্রোল সি, কন্ট্রোল অল্টার সি যদি একসাথে ক্লিক করেন এরকম একটা বক্স আপনাকে দেওয়া হবে। এই বক্সের মধ্যে আপনি এই জিনিসটাকে পিক্সেল করে দিবেন। পিক্সেল করার পরে সাপোজ এখানে কত আছে 1064 বাই 1299, এই সবগুলোর সাথে আমরা 25 বা 30 পিক্সেল যোগ করব। হ্যাঁ, রিভেল্টে ক্লিক করবেন, ক্লিক করে এখানে আপনি যতটুকু বাড়াইতে চান ওটা লিখে দিবেন, ঠিক আছে। সাপোজ দিলেন 30 পিক্সেল বাই 30 পিক্সেল, ওকে। তো যখন 30 বাই 30 দিলেন, তারপর ওকে করবেন, দুই পাশে একটা বর্ডার বের হয়ে আসবে। হ্যাঁ, বর্ডারটা কি দাবা কোডের বর্ডারের মতো আসছে, কিন্তু মানে এই বর্ডারটা সাদা লাগবে, তো দাবা কোডের বর্ডারের মতো আসছে। তো আপনি কি করবেন, নিচে যে লেয়ারটা আছে এই লেয়ারটাতে সাদা কালার দিয়ে দিবেন। নিচে একটা লেয়ার নিলাম, এই লেয়ারে সাদা কালার দেই তাহলে তো বর্ডারটা সাদা কালার দেখা যাবে, তাই না। এই ছবিটা তো উপরে আছে, এই ধরেন সাদা কালার দিলাম, অল্টার, ওকে।
এই যে দেখেন একটা বর্ডার চলে আসছে অটোমেটিকলি। হ্যাঁ, ছবিটা ব্যাকগ্রাউন্ডটা সাদা তো, যার ফলে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু একটা বর্ডার কিন্তু চলে আসছে। ওকে, তো আমরা হচ্ছে এইভাবে বর্ডার দিয়ে তখন আপনি হচ্ছে আপনার ছবিগুলো এখানে প্লেস করবেন। বর্ডার দেওয়ার পর এখানে ভুল যেটা হয়েছে, আমি ছবিটাতে বর্ডার দিইনি, বর্ডার না দিয়ে নিয়ে এসছি। তখন আপনি বর্ডার সহ হচ্ছে ছবিটাকে এখানে প্লেস করবেন। আচ্ছা, তারপরে কিছু বিষয় আবার আছে। এখন আপনি এখানে সাজায় যতগুলো ছবি হয়। তারপরে আরো আরো কিছু বিষয় আছে, যেমন আপনাদের লাইট ছবির ক্ষেত্রে কিছুটা এডিট করার প্রয়োজন হয়। যেমন আপনার এইখানে ব্যাকগ্রাউন্ডটা এক কালার না, অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে গেছে কিছুটা। হ্যাঁ, যে উপর দিয়ে ব্ল্যাক হয়ে গেছে, অ্যাকচুয়ালি এটা তো পাসপোর্ট সাইজের জন্য তোলা না। হ্যাঁ, এটা আপনার একটা নর্মাল ছবি, আমরা এটাকে পাসপোর্ট সাইজ করছি, কারণ নর্মাল পাসপোর্ট সাইজের ছবিতে কিন্তু এরকম হয় না। যেমন সে একটা হাসি দিচ্ছে, এরকম থাকে না। সিম্পলি আমরা এরকম বসে থাকি, আমরা দিক তাকায় থাকি, এখানে সে হাসছে, এরকম টাইপ ছবি ইউজ হয় না। তারপর ব্যাকগ্রাউন্ডটা এক কালার রাখার চেষ্টা করা হয়। এখানে ব্যাকগ্রাউন্ডটা উপরের দিক ব্ল্যাক হয়ে গেছে, নিচের দিক হোয়াইট হয়ে গেছে, এটা কি গ্রেডিয়েন্টটা অ্যাকচুয়ালি মেলেনি। ওকে, তো তারপরে আমরা আসি যে আমাদের ছবিগুলো যখন আমরা আমাদের নিজেদের ছবিগুলো কাজ করব, সেটার ক্ষেত্রে আমরা এটা ঠিক করতে পারি যে আমরা কিভাবে ভালো লাগতেছে। পিছনে যে ব্যাকগ্রাউন্ডের যে বিষয়টা, যেটা ভালো লাগে দেখতে অ্যাকচুয়ালি, এমন না যে ডিপ আমাকে নীল কালার দিতে লাগবে, এরকম কোনো থিওরি নেই। যেরকমই আপনি কালার দেন যাতে ছবিটা ভালো দেখায়, সেভাবে আপনাকে রিটিন কাজগুলো করতে লাগবে। ওকে, তারপরে আমরা আসি আরো আর কি কি বিষয় আছে পাসপোর্ট সাইজের ক্ষেত্রে। স্টেম সাইজ আপনি সেম পেজে রিটার্ন করে দিতে পারেন, জাস্ট ছবিটাকে সাইজটা ছোট করে নেবেন। ছবিটাকে সাইজ ছোট করে নেবেন বলতে ওখানে ছিল হচ্ছে 25-30 এরকম মুভি, 25-35 ছিল না স্টেম সাইজে। আচ্ছা, আপনারা বুঝতে পারতেছেন তো নাকি? কারো সমস্যা হচ্ছে ক্লাস বুঝতে? হ্যাঁ, এই সেম। এখন জাস্ট এই ছবিটাকে আপনি মিলিমিটারটা কেমনে নেবেন, এই যে দেখেন, ধরেন যে ছবিটা আমি ব্যাক করি, এই ছবিটা ছিল হচ্ছে আপনার বড় ছিল, অর্থাৎ এই যে ছবিটা এরকম। তো এই ছবিটা এখন পাসপোর্ট সাইজে আছে, ঠিক আছে? তো এই ছবিটাকে আমি স্টেম্পে করব, স্টেপ সাইজ করব। তাহলে আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে ইমেজ সাইজে যাব, বার থেকে ইমেজ সাইজে গেলে কি হবে, এখান থেকে আমি হচ্ছে ইমেজ সাইজে একটা বক্স পাবো। এই বক্সের মধ্যে দেখেন ডকুমেন্ট সাইজ দেওয়া আছে এখানে ইঞ্চি, ইঞ্চিতে। তো ইঞ্চিটাকে প্রথমে আপনি মিলিমিটার করে নেন, যেহেতু আপনি মিলিমিটার নিতে লাগবে মিলিমিটার দেওয়ার পর দেখেন এটা কতটা বেশি আছে, 46-56 আছে, অর্থাৎ এটা পাসপোর্ট সাইজের ছবিতে আছে। তো এই 46-56টাকে আপনি ছোট করে দেন, উপরে একটা লিখে দিলেন, নিচে অটোমেটিক ওটা রেশিও ধরে নিবে। আপনি ধরেন যে উপরে লিখলেন হোয়াইট 25, নিচে 30 থাকবে, তো 30.37 নিচে, এটা কোনো ব্যাপার না। হ্যাঁ, পয়েন্ট বেশি হলে কোনো সমস্যা নেই। উপরে 25 লেখছে, নিচে 30.37 চলে আসছে অটোমেটিক। তো ওকে করেন, এখন কি হলো, ছবিটা ছোট হয়ে গেল অটোমেটিকলি। এখন এটা স্টেম সাইজ হয়ে গেছে, মানে রেশিও কিন্তু ঠিক থাকবে, এমন না যে স্টেম সাইজের জন্য আবার কাটবেন আপনি। ছবিটা ঠিক আছে, সাইজটাকে আমরা ছোট করে নেব, অর্থাৎ এটা পাসপোর্ট, এটা হলো আপনার স্টেম। তো স্টেম এখন আপনি এটাকে যতগুলো কপি করে বসায় নিতে পারেন, সামনে পিছনে যতগুলো কপি করে বসায় এইভাবে আপনি প্রিন্ট দিলেন। তো খুব ইজি কাজ, খুব কঠিন কিছু না। এখন আপনারা নিজেরাই আপনাদের ছবি বাসায় তুলে এডিট করে ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে জানেন, এডিট করে এইভাবে সুন্দর করে সাইজ করে এরকম একটা পেজ বানায় রাখতে পারেন। এই পেজটা যখনই আপনার দরকার হবে ছবি প্রিন্ট, তো এই পেজটা পেন ড্রাইভে নিয়ে যায় দিয়ে দেন, তারা আপনাকে ফুল পেজ প্রিন্ট দিয়ে দিবে, আপনি জাস্ট কেটে নেবেন এই পেজ দিয়ে। হ্যাঁ, তো হয়ে গেল। তো এরকম একটা বানায় রাখবেন নিজেদের, তাহলে কি হবে, আপনার যে কোনো সময় ছবির দরকার হলেই ওই এইটা নিয়ে যায় দিলেন, বানায় দিল। আর আমরা কি করি, ছবি শেষ হয়ে গেলে যায় ছবি তুলি, ছবি তোলার পরে আবার প্রিন্ট দেই, ছবি তোলার একটা খরচ, প্রিন্টের একটা খরচ, পুরা কপির আলাদা আলাদা দাম। হ্যাঁ, তো এটা হলো একটা ভালো জিনিস যে আপনারা নিজেরা নিজেদের ছবির পাসপোর্ট সাইজ ছবি আপনাদের কাছে মূল কপি রাখতে পারবেন। জাস্ট একটা ছবি তুলবেন ভালো করে, ক্যামেরা তো এখন মোবাইলেরও অনেক ভালো ক্যামেরা, মোবাইল দিয়ে তুলে মনে করেন যে আপনার পাসপোর্ট সাইজ ছবি প্রিন্ট দিতে পারেন, কোনো সমস্যা নেই। মোবাইলের ক্যামেরাগুলো অনেক ভালো, তুলে পাসপোর্ট সাইজে কাটবেন, কাটে পেজের মধ্যে সাজাবেন, সাজায় এই পেজটার একটা কপি ভালো করে সেভ করে রাখবেন। অবশ্যই এটা জেপিজি না, অর্থাৎ ছবি আকারে সেভ করলে কিন্তু তারা প্রিন্ট দিতে পারবে না, এই ফাইল আকারে সেভ করবেন, এবং ফাইলটা সহ তাদেরকে পেন ড্রাইভে বা মেমোরিতে তাদের স্টুডিওতে নিয়ে গেলে তারা প্রিন্ট দিয়ে দিবে। এমনকি যদি আপনার পাশে প্রিন্টারও থাকে, ছবির যে প্রিন্টার সেটা একটু হাই এর, এমনি নর্মাল আমরা যে প্রিন্ট দেই
প্রিন্টার, ওটা আমরা জাস্ট পেজ প্রিন্ট দেই বা লিখা নোট এগুলা প্রিন্ট দেই, হ্যাঁ। কিন্তু ছবির যে প্রিন্টের বিষয়টা সেটা একটু আলাদা। তো ওইটার ভালো কালার লাগে, কালার প্রিন্টার লাগে। তো যদি কালার প্রিন্টার আপনাদের থাকে তো আপনারা বাসায় ছবি প্রিন্ট দিতে পারবেন। কিন্তু অনেকের এটা থাকে না, তো আপনারা কপি ইয়েটা নিয়ে যায় দোকান থেকে প্রিন্ট দিয়ে নিয়ে আসবেন। এটা হলো ইজি ওয়ে, বারবার ছবি তুলতেও লাগবে না, ছবি হারাবেও না। ওকে, তো এই গেল আপনাদের পাসপোর্ট সাইজ বা স্টেম সাইজ ছবি। হ্যাঁ জি, সিলেট বলতে বুঝিনি আপনার কথাটা, কেমন সিলেট? হ্যালো? প্রথম ছবিটা শুনেন, প্রথম এটা একটা নর্মাল ছবি ছিল, সেটাকে আমরা ক্রপ করছি। আমি ব্যাক করি, আমি আপনাদের দেখাই। প্রথমে ছবিটা ছিল হচ্ছে সিম্পল একটা ছবি, নর্মাল। ওই ছবিটাকে আমরা ক্রপ করছি, এই যে মানুষটা এরকম ছিল, ঠিক আছে। এই ছবিটাকে আমরা ফার্স্টে এখানে এই যে 45-55 দিয়ে এটাকে ক্রপ করছি, মানে পাসপোর্ট সাইজে ক্রপ করছি যতটুকু আমাদের দরকার। হ্যাঁ, ক্রপ করার পরে এটা তো আপনার সিলেটের এখানে তো কিছু নাই। ক্রপ করে আমার যতটুকু সাইজ হইলো, দেন আমরা কি করলাম, এটা এখন পাসপোর্ট সাইজ হয়ে গেল। আপনার যদি সন্দেহ থাকে, আপনার যদি পাসপোর্ট মনে না হয়, তাহলে আপনি কি করবেন, এখান থেকে ইমেজ সাইজে যাবেন, যায় এই বক্স আসবে, বক্সের এখানে আপনি ইয়ে নেবেন, মিলিমিটার নেবেন। মিলিমিটার নিয়ে যার মধ্যে লিখে দিবেন যে আপনি কতটুকু চান। ওকে, সাপোজ আপনি এখানে এখন লিখে দেন হচ্ছে 45/55, যেহেতু তাহলে এটা 45, এটা 55। ওকে, হয়ে গেল, হয়ে গেল, মিলিমিটারে আছে, ওকে করেন। এখন এটা পাসপোর্ট সাইজে আপনার ইমেজটা চলে আসছে। তো এই ছবিটাই পাসপোর্টে যখন থাকলো, তো পাসপোর্ট দিয়ে আপনি প্রথমে সাজাইলেন পেজটা। এখন আপনার এই ছবিটা স্টেম দরকার, তখন আবার সাইজ চেঞ্জ করেন, রাইট বাটন ক্লিক করে ইমেজ সাইজে যান। যাওয়ার পরে এখানে যে এটাকে বারবার ইঞ্চিতে চলে যায়, এটাকে মিলিমিটার করে নেবেন। মিলিমিটারে যাওয়ার পর এই যে 45 আসছে, এখন এটাকে 25 করে দেন। তাহলে 25 এবং 30 চলে আসলো। পাসপোর্ট সাইজ থেকে এখন চলে গেল স্টেমতে। এখন আপনি স্টেম সাইজের ছবি বানাতে পারবেন। তো যে কোনো প্রথমে কেটে নেবেন, কেটে নেওয়ার পরে পাসপোর্ট, তারপরে স্টেম 45-55, আর স্টেম হলো 25-30। সহজ, বুঝতে পারছেন? ওকে, তো এই গেল হচ্ছে আমাদের ইয়ের কাজ, ঠিক আছে। হ্যাঁ, সমস্যা হচ্ছে। আচ্ছা আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন। ওকে, আমি তাহলে আমার স্ক্রিনটা অফ করি, ওয়েট। হ্যাঁ, দেখতে পাচ্ছি স্ক্রিন শেয়ার হচ্ছে, এখনো পুরোপুরি হয়নি। কই স্ক্রিন দেখা যাচ্ছে না তো। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। জি, কি সমস্যা আপনার? জি, আসছে। হ্যাঁ, কেন চলে যাবে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, চলে যায়নি এটা, ওইটা আপনার ওই যে দুইটা একসাথে হয়ে গেছে। শুনুন আমি বলি, দুইটা পেজ একসাথে হয়ে গেছে। ওই যে ট্যাব আছে ওখানে, দুইটা ট্যাব, উপরের দিকে উঠান মাউস পয়েন্টটা, তার নিচেরটা, তার নিচের ট্যাবটা, তার নিচেরটা আপনার আপনার ওই যে যেই ট্যাবে আপনি নিছিলেন, আবার নেন। হ্যাঁ, তার নিচে যে ছোট ট্যাবটা আছে, দুইটা আলাদা আলাদা ট্যাব, বামে একটা ডানে একটা, ওই যে লেখা আছে ইউনিটেল। এই তো, এটা হয়ে গেছে। আপনার ইয়ে করেন, ওই যে বামে উপরে যান, ট্যাবের ওখানে যান, বামে, বামে ট্যাবের ওখানে। হ্যাঁ, এই পাশে, হ্যাঁ, এটা ধরে টান দেন, ক্লিক করে ধরে নিচের দিক টান দেন, নিচের দিক, হ্যাঁ। এই আপনার একটা ছবি। আর আরেকটা পেজ কোথায় আছে আপনার? আরেকটা পেজ আছে, এই যে ইয়ের উপর নেন। আপনার হচ্ছে ওই যে নিচে যে ফটোশপ আছে বারের মধ্যে, ফটোশপ আইকনটা, ওটার উপর নেন। ফটোশপ আইকনের উপর মাউস পয়েন্টটা নেন। নেওয়ার পরে আচ্ছা, আপনার ওইটা চলে গেছে, সাদাটা চলে গেছে। ওটা আবার আচ্ছা, আবার নেন তো, সাদাটা আবার নেন, মানে এমনি নর্মাল যেটা পেজ নিলেন ওটা আবার নেন। হ্যাঁ, এই যে দেখেন, এই বারের মধ্যে যান, হ্যাঁ, এই বারটাকে ধরে টান দেন, নিচের দিক টান দেন, যে কোনো একটাকে ধরে নিচের দিক টান দেন। হ্যাঁ,
ওই দুইটা বার একসাথে হয়ে যায় আর কি, ওটাকে আপনারা একসাথে করে নেবেন, ঠিক আছে? একসাথে হয়ে যায়, আলাদা করে নেবেন। ওকে। আচ্ছা, আমার আমার স্ক্রিন দেখা যাচ্ছে এখন? আচ্ছা, কয়েকজনের মাইক্রোফোন অন আছে, আপনারা একটু মাইক্রোফোন গুলো অফ রাখেন, নয়েজ হচ্ছে। যাদের মাইক্রোফোন অন আছে মাইক্রোফোন গুলো অফ করে দেন। ওকে, যেটা দেখালাম এটা তখন সবাই পারবেন না? প্র্যাকটিস করেন তো, এই গুগল থেকে ছবি নিয়ে পাসপোর্ট সাইজ করার চেষ্টা করেন, পাসপোর্ট সাইজ করে এরকম পেজের মধ্যে সাজান। সবাই একটু ট্রাই করেন এটা, যেটা দেখাইলাম লাস্ট। বেশি বেশি সময় না, ধরেন যে 5-10 মিনিটের মধ্যে সবাই একটা ছবি, যদি আপনাদের কম্পিউটার নিজেদের ছবি থাকে তাহলে ভালো কাজ করতে পারেন, আর যদি না থাকে তাহলে মনে করেন যে গুগল থেকে ছবি নিয়ে একটু পাসপোর্ট সাইজ করার চেষ্টা করেন, দেখি কারটা কেমন হয়। জি। কেমন দেখান? কি জন্য? দেখি। ওকে, তো বর্ডার একটা হচ্ছে এরকম, ধরেন যে ছবিটা কোথায়, অরিজিনাল ছবিটা, সেটা কেটে দিছি, যাই হোক, এটা থেকে দেখাই। মনে করেন এই আপনার ছবিটা আছে, তো এই ছবিটার মধ্যে আপনার বর্ডার নেই, তো আপনি এখন বর্ডার দিবেন। তো ছবিটাকে সিলেক্ট করেন বা ছবিটার লেয়ারটা নেন, নেওয়ার পরে এখান থেকে একটু বড় করে নিই। ওকে, তো ছবিটার সিলেক্ট করবেন, সিলেক্ট করে কন্ট্রোল অল্টার সি, কন্ট্রোল অল্টার সি যদি একসাথে প্রেস করেন কিবোর্ডের, কন্ট্রোল অল্টার সি, তাহলে একটা এরকম আপনাকে এরকম একটা বক্স দেওয়া হবে। এই বক্সটার মধ্যে লেখা আছে ক্যানভাস সাইজ, ঠিক আছে? তো এটার এখানে যে ইঞ্চি আছে, ইঞ্চিটাকে পিক্সেল করে নেবেন, ঠিক আছে? পিক্সেল করার পর এখানে 30 বা 35 লিখবেন, উপরেও লিখবেন 35 বা 30, নিচেও লিখবেন 35 বা 30, আমি 35 দিলাম, ঠিক আছে? এটা তো ক্লিয়ার, পিক্সেল করে নেবেন, পিক্সেল নিয়ে উপরে 35 এবং নিচে 35 লিখবেন, ঠিক আছে? লিখার পর ওকে বাটনে ক্লিক করবেন, ওকে বাটনে ক্লিক করলে একটা এই যে সাইডে বর্ডার চলে আসবে। এখন বর্ডারটা কিভাবে বোঝা যাবে, যখন আপনার ছবির নিচে যে লেয়ার থাকবে, ছবির নিচে একটা লেয়ার নেবেন, লেয়ার নিয়ে এখানে হোয়াইট কালার করে দিবেন, এই যে দেখেন এখন বর্ডারটা বোঝা যাচ্ছে, ঠিক আছে? ক্লিয়ার? ওকে। ওকে। সুন্দর হয়েছে। আপনি কি বর্ডার দিচ্ছেন? বর্ডারটা কেন দেয় অ্যাকচুয়ালি, একটা হলো ছবির সৌন্দর্যের জন্য বর্ডার লাগে, আর একটা বিষয় হচ্ছে কাটার জন্য, যেমন এই যে পেজের মধ্যে ছবি প্লেস করে আপনার হচ্ছে কাটতে হয়, কেচি দিয়ে কাটতে হয়, তো বা মেশিন আছে, অনেক জায়গায় মেশিন দিয়েও কাটে। তো এই যে বর্ডারটা দেওয়া হয় যাতে ছবিটার কোনো ক্ষতি না হয়, ছবির উপর যেন কোনো কেটে না যায়, এই জন্য অ্যাকচুয়ালি বর্ডারটা দেওয়া হয়, ঠিক আছে? তো একটা নির্দিষ্ট মাপের এরকম বর্ডার রাখবেন। আর সুন্দর হয়েছে।
না মানে পাসপোর্ট সাইজ এতটা নিবেন না, এটা দেখেন আপনার কোটের অনেকটা নিচ্ছেন, এতটা দরকার নেই, এই পর্যন্ত বুক পর্যন্ত নিলেই হবে। এমনি সুন্দর হয়েছে কাজগুলো, হ্যাঁ পাসপোর্ট সাইজের ছবি ইয়ে পর্যন্ত নিলেই হবে। ওকে, সুন্দর হয়েছে কাজগুলো আপনাদের এখানে। হ্যাঁ এটা সুন্দর হয়েছে, এই যে এই দাগটা স্ট্যাম্পের, হ্যাঁ আর একটু দরকার, আর একটু বেশি দাগ দিবেন যাতে ছবির কোনো ক্ষতি না হয়। কাটার পরও যেন হচ্ছে বর্ডার থাকে দুইটা ছবিতেই। হ্যাঁ এখানে স্টেম সাইজে আপনার সুন্দর হয়েছে, কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে যে মাঝখানের যে আপনি গ্যাপটা দিচ্ছেন ওইটা স্টেম সাইজে ছোট হয়ে গেছে, কাটার ফলে দেখবেন যে যখন কাটবে কেচি দিয়ে তখন কি হবে যে আপনার দুই পাশে বর্ডার থাকবে না। তো এটা কি জানো, একটু মোটা করে দিলে কি হয় যে মাঝখান দিয়ে কাটার পর দুই পাশে যেন হালকা বর্ডার থাকে, ঠিক আছে। এটা এমনি সুন্দর হয়েছে কাজগুলো সবার। যাই হোক, তো বাকি যারা এখনো করেননি বা করতেছেন, করতে থাকেন আপনাদের কাজগুলো ইয়েতে দিয়ে দিবেন করা শেষ হলে। হ্যাঁ তো আমরা সামনের দিক যাই, বা আপাতত যারা করতেছেন শেষ হয়নি তারা অফ রাখেন, সামনের দিক যাই আমরা বর্ডারটা না, আচ্ছা ঠিক আছে দেখাই দিচ্ছি, সমস্যা নেই। বর্ডারটা দেখেন, আমি আবার বলি এই যে ছবিটা এটাতে আগে বর্ডার ছিল না, আমি বর্ডার দিচ্ছি। ওকে, তো বর্ডারটা আমি আপনাদেরকে দেখাই কিভাবে বর্ডারটা দেওয়া হলো। ওকে, এই যে ছবিটা সিম্পল ছিল, এখানে এক মিনিট। ওকে, তো ফার্স্টে এই ছবিটার মধ্যে বর্ডার ছিল না, এখন যে কথাটা সেটা হচ্ছে যে বর্ডার আমরা যখন দিব তখন জাস্ট ছবির লেয়ারটাকে রাখবো, হ্যাঁ অন্য লেয়ার গুলোকে সিলেক্ট করার দরকার নেই, ছবির লেয়ারটা সিলেক্ট রাখবো, রাখার পরে কিবোর্ডে কন্ট্রোল অল্টার সি একসাথে ক্লিক করব, ক্লিক করলে একটা বক্স আসবে, কন্ট্রোল অল্টার সি ক্লিক করলে যে বক্সটা আসবে, এই বক্সের মধ্যে এখানে দেখেন ইঞ্চি দেওয়া আছে, দুইটা ইঞ্চি দেওয়া আছে, ঠিক আছে। এই দুইটা ইঞ্চিকে আমরা পিক্সেল করব, উপরেও পিক্সেল করব নিচেও পিক্সেল করব, পিক্সেলে রাখবো দুইটাই, হ্যাঁ পিক্সেলে রাখার পরে আপনার হচ্ছে এখানে দেখেন ওয়াইড লেখা আছে 0, হাইটও 0, তো এখানে আমরা জয়েন করে দিব 35 বা 30 বা 35, তো 35 পিক্সেল দিলাম, এখানেও 35 পিক্সেল দিলাম। ওকে, এটা তো সবার ক্লিয়ার। কন্ট্রোল অল্টার সি দিলাম, দেওয়ার পরে এই বক্সটা আসলো, এই বক্সের মধ্যে আমরা এটাকে পিক্সেল করব, ইঞ্চি থাকলে পিক্সেল করব, পিক্সেল থেকে ওয়াইড 35 করলাম, হাইট 35 করলাম, করার পরে এটা এখন আমরা ওকে করব, ওকে করলে কি হবে দুই পাশে বর্ডারটা অটোমেটিকলি বেড়ে যাবে। এই যে দেখেন একটা বর্ডার চলে আসছে দাবা কোটের মতো, এই যে বর্ডারটা, ঠিক আছে। এখন জাস্ট এটার মধ্যে আমরা কালার দিব, তো কালারটা আমরা কিভাবে দিব, এটার নিচে যে লেয়ার আছে এই লেয়ারের উপরে আমরা একটা মানে ছবির নিচে লেয়ার একটা নতুন লেয়ার নিব, নতুন লেয়ার নিয়ে এখানে আমরা হোয়াইট কালার দিয়ে দিব পুরাটার মধ্যে, তাহলে কি হলো এই যে পিছনেরটা এখন আমাদের এই যে হোয়াইট চলে আসছে বর্ডার, ঠিক আছে। ক্লিয়ার সবার? বুঝতে পারছেন আপনারা সবাই? হ্যালো? ওকে, তো ছবি করার পরে ছবিটাকে আপনার হচ্ছে ছোট করে নেওয়া লাগবে। ওকে, মিলিমিটার, আচ্ছা এক মিনিট। পঁয়তাল্লিশ 55 করে নেবেন, নেওয়ার পর ওকে করবেন, ওকে করলে এই যে ছোট হয়ে আসবে, ছোট হয়ে আসার পরে এই ছবিটাকে এখন আপনি হচ্ছে A4 নেবেন নিউ, এখান থেকে ক্লিপবোর্ডে যা ইউএস পেপার মানে A4 পেপার চলে আসবে, ওকে করবেন, ওকে করার পরে এই পেজের মধ্যে এখন হচ্ছে আপনার ছবিটা প্লেস করবেন, তো পেজটা আগে আনলক করে নেন, ওই যে লেয়ারে ক্লিক করে দেখাইছিলাম এর আগে, লেয়ারে ক্লিক করে আনলক করে নেবেন, আনলক করার পর ছবিটার লেয়ারে আসবেন, তো দুটাকে পাশাপাশি রাখবেন। তো যেভাবে আমরা হচ্ছে ইয়ে দেখছিলাম, যেভাবে আমরা হচ্ছে যে এর আগের দিন দেখছিলাম ছবি সিলেক্ট করে কেটে নিয়ে অন্য পেজে নিয়ে যাওয়া যায়, ঠিক সেম ভাবে এখান থেকে আমরা পিছনে সাদা লেয়ারটা এবং ছবির লেয়ারটা দুইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে মুভ টুল নিব, মুভ টুল নিয়ে ছবিটাকে টানে আনে এই পেজের উপর ছাড়ে দিব, ছাড়ে দিলে এই যে ছবি চলে আসলো, ঠিক আছে। এখন আপনি কি করবেন, এই ছবিটাকে এখানে সাজাবেন কতগুলো বসানো যায়, যেহেতু এটার বর্ডার আছে, বর্ডার এখন জাস্ট কপি করবেন, হ্যাঁ
হ্যাঁ তাও হবে, কোনো সমস্যা নেই, কিন্তু টানে আনাটা বেটার, কারণ দুইটা লেয়ার আনতেছি না, নিচে সাদা লেয়ারটা সহ তো আনতেছি, দুইটাকে কপি করা ভেজাল হয়। এই যে মোটামুটি এরকম একটা জায়গা ফাঁকা রাখবেন, এই যে এরকম রাখার পরে এবার আপনি এটাকে কপি করেন, এই যে যতগুলো দরকার কপি করেন। এখন আপনি যেটা করতে পারেন, চারটা যখন কপি করলেন, ঠিক আছে, একটা সহজ উপায় দিয়ে দিই। এই চারটা কপি করার পরে চারটার যে লেয়ার আছে সবগুলোকে একসাথে কপি ধরেন, অল্টার ধরে সবগুলো একসাথে সিলেক্ট করেন, লেয়ারে ক্লিক করেন, খেয়াল করেন সবগুলোকে একসাথে ধরে যদি আপনি চারটাই একসাথে এখানে পেজের উপর কপি করেন তাহলে আরো সুবিধা হলো, আপনার টাইম বাঁচলো, এখানে চারটাই কপি হবে। তাহলে দেখেন আপনি একটা A4 এ কতগুলা পাসপোর্ট সাইজ ছবি দিতে পারতেছেন, দেখছেন। আবার এখানে এখন আপনার পাসপোর্ট গেল, এবার আপনি স্ট্যাম্পে আছেন, এই ছবিটাকে আরেকটু ছোট করি, এটা এখন আছে হচ্ছে 45 50 না, এটাকে আমরা করবো হচ্ছে 25 30 করে ওকে করলেন, ওকে করলে এখন স্ট্যাম্প হয়ে গেল। স্ট্যাম্প হওয়ার পর আবার ঠিক সেম ভাবে দুইটাকে কপি করেন, ছবি আর ছবির নিচের লেয়ারটাকে ধরে টানে এখানে নিয়ে আসেন, এটা হলো স্ট্যাম্প। এখন এখানে আপনি স্ট্যাম্প সাইজ ছবি বসান যতগুলো ইচ্ছা আপনার। দুইটা হয়ে গেলে কি করবেন, দুইটা লেয়ারকে একসাথে ধরবেন, ধরার পরে দুইটাকে একসাথে কপি করলেন, চারটা হইলো। মানে এটা হচ্ছে just যত ইজিতে করা যায়। আবার এই চারটা লেয়ারকে একসাথে ধরেন, ধরার পর এই চারটাকে আবার কপি করেন, আটটা হবে, ঠিক আছে। এভাবে এভাবে যতগুলো লেয়ার আছে যে ধরেন 1 2 3 4 5 6 7 8, এই সব লেয়ারকে একসাথে ধরেন। এখান থেকে এই পর্যন্ত না, হ্যাঁ, ও সরি, কি করতেছি, এখান থেকে এই পর্যন্ত সবগুলো, হ্যাঁ, এই সবগুলোকে ধরে আবার আরেকটা কপি করেন। কত ছবি পাবেন এক পেজের মধ্যে, অনেক ছবি দিতে পারবেন। আর ওরা আপনার কাছে প্রত্যেকটা ছবি আলাদা আলাদা দাম নেয়, আর আপনি দেখেন একটা A4 সাইজে কতগুলো আপনি ছবি দিতে পারেন, ঠিক আছে। তাহলে মনে করেন যে আপনার এই এই এক পেজ ছবি আপলোড দিলে যদি প্রিন্ট দেন তাহলে আপনার অনেক দিন চলে যাবে, বিভিন্ন জায়গায় যেখানে ফর্ম যেখানে দরকার আপনি ছবি দিয়ে দিলেন, অনেক দিন আপনি ছবিগুলো ইউজ করতে পারেন। কতগুলো কপি হচ্ছে, 8 পাসপোর্ট সাইজের ছবি পাচ্ছেন আপনি 3 4 12 কপি, এগুলো আবার অনেকগুলো পাচ্ছেন যদি প্রিন্ট দেন। এই পুরোটা প্রিন্ট দেওয়ার খরচ পড়ে 6 টাকা, মানে একটা ছবি আপনার পয়েন্ট কত পয়সা পড়ে, আর ওরা একটা ছবির দাম নেয় আপনার কাছে 15 টাকা 20 টাকা এরকম। আচ্ছা যাই হোক, জি বলেন। আচ্ছা দেন স্ক্রিন শেয়ার। আজকে আপনারা সবাই নাস্তা করে আসছেন তো না? এর আগের দিন জানি কে কে নাস্তা করে না, এই জন্য বলছি সকালে নাস্তা করে আসবেন, কারণ 1টা 1:30 পর্যন্ত ক্লাস, তো পরে দেখবেন ক্লাসে মন বসবে না যদি খিদা লাগে। আচ্ছা কে কথা বলতেছেন একজন বলেন, তাহলে শুনতে পাবো। আচ্ছা কই স্ক্রিন শেয়ার হয়নি তো? ওকে, তো সামনের দিক যাই আমরা। এখানে এখন যে বিষয়গুলো যে, ওকে, তো আমি আপনাদের কাজগুলো দেখলাম, সুন্দর হয়েছে।
এরপরে আমাদের পিকচারের কাজ এতটুকুই। পিকচারের পর এখন আমরা অন্য একটা সেশন করব, নতুন একটা দেখব। তো আমি এটা এখানে আপনাদেরকে বলে দেই। নিচে একটা টুল আছে, এই টুলটার নাম হচ্ছে আই ড্রপার টুল। ঠিক আছে, তো আই ড্রপার টুল কিভাবে কাজ করে এটা আমরা শিখলাম হচ্ছে ক্রপ টুল। হ্যাঁ, তো ক্রপ টুল নিয়ে আপনাদের আর কোনো কোশ্চেন আছে? যার যদি কোনো কোশ্চেন থাকে তাহলে শেষে আমরা আবার আরেকবার রিভিউ করব। ঠিক আছে, যে এই পাসপোর্ট সাইজ ছবি, স্টিল সাইজ ছবি নিয়ে এন্ড করতে। তো এখন আমরা সামনের দিক যাই। আমাদের এখন আমরা যেগুলো দেখবো সেটা হচ্ছে আই ড্রপ টুল। আই ড্রপার টুলটা খুব ছোট এবং খুব সিম্পল এবং অনেক মজাদার একটা টুল। কিভাবে কাজ করে আমরা এটা দেখি। আই ড্রপার, ওকে। তো স্ক্রিন তো ক্লিয়ার দেখা যাচ্ছে না? ভয়েস ক্লিয়ার আছে আমার? হ্যাঁ, ভয়েস যদি অসুবিধা হয় বলবেন। ওকে, তো আমি একটা বিষয় আপনাদেরকে এখন বলি যে আইড্রপার টুল কিভাবে কাজ করে। যেমন একটা ছবি আমি অন করি, এই ছবিটা আপনারা বলতে পারেন গ্রিন। ওকে, হ্যাঁ, সবকিছু প্রায় গ্রিন, কিন্তু গ্রিনের মধ্যে অনেকগুলো ভাগ আছে। যেহেতু এটা একটা সবুজ, একটা ফসলের জমির ছবি, একটা পাতার ছবি, এটা অ্যাকচুয়ালি একটা ধান পাতার ছবি। ধান পাতার উপরে পানির ফোঁটা পড়ছিল, এবং এটা আমি নিজেই তুলছি কিছুদিন আগের ছবি। ঠিক আছে, মানে জুম করে ফোকাস করে তুলছি, যার ফলে ফোঁটাগুলো অনেক সুন্দর দেখাচ্ছে। ঠিক আছে, আচ্ছা। তো আমরা একটু দেখবো যে আইড্রপার টুলটা এখানে কিভাবে কাজ করে। এখানে আমরা যে কাজটা করব, আমরা এখান থেকে কালার নিব। অর্থাৎ আপনার দরকার যে ধরেন সবুজ কালারের মধ্যে আপনার সাপোজ কোনো জায়গাটা কালার চয়েস হয়েছে, আপনি কালারটা নিয়ে কাজ করতে চাচ্ছেন পরবর্তীতে। ঠিক আছে, তো কালারটা আপনি কিভাবে এই বক্সের মধ্যে নেবেন। এখন আমি যদি আপনাকে বলি যে পাতার যে কালারটা, এই কালারটা আপনি বক্সের মধ্যে খুঁজে বের করেন, আমাদের যে কালার বক্স আছে সেখানে খুঁজে বের করেন, আপনি কিন্তু এটা করতে পারবেন না। ওকে, কেন পারবেন না আমি বলি। অ্যাকচুয়াল এই এই যে পাতাটা আছে, এই পাতাটা কালার আপনি এখানে মিলাইতে কখনোই পারবেন না, কারণ গ্রিনের মধ্যে অনেক রকম আছে। হ্যাঁ, গ্রিনের মধ্যে এক্সাক্ট এই কালারটা আপনি বক্সের মধ্যে খুঁজতে পারবেন না। প্রত্যেকটা কালারের আলাদা আলাদা পিক্সেল থাকে। যেমন আমি আপনাদের একটা বিষয় বলি, যদি আপনি এটা বলেন গ্রিন কালার, ঠিক আছে, তো ঠিক আছে, এটা গ্রিন কালার, কিন্তু আপনার নিচে একটা বক্স আছে, এখানে খেয়াল করেন, এটাকে বলা হয় কালার কোড বক্স। ঠিক আছে, তো কালার কোড বক্সটা কি কাজ করে, এখানে আপনি যে কোড দিবেন, প্রত্যেকটা কালারের নিজস্ব একটা কোড থাকে। আপনি যদি এটাকে একটু চেঞ্জ করেন, এই কোডটা দেখেন চেঞ্জ হচ্ছে, 1CD713। যদি আপনি একটু সাইডে নেন, 1CD1DV012। তো প্রত্যেকটা কালারের কালার কিন্তু কোড আছে। আপনি যদি একটু চান সাইডের কালার নেন, একই রকম দেখাবে কিন্তু কালার কোড আলাদা। তাহলে আমরা কি জানলাম, প্রত্যেকটা কালার আলাদা আলাদা কোড আছে। ঠিক আছে, তো আমার এক্সাক্ট যে কালারটা দরকার, ওই কালারটা আমি কিভাবে এখান থেকে খুঁজে বের করবো। ওকে, তো এখানে পিকচারের ক্ষেত্রে একটা বিষয় আমি আপনাকে বলি, যদি আমি ছবিটাকে জুম করি, ওকে, তো আপনি এটা বলতে পারেন যে ঠিক আছে পাতার কালারটা শুধু গ্রিন, মানলাম, কিন্তু গ্রিনের মধ্যে অনেকগুলো ভাগ আছে। যদি আপনি এটাকে জুম করেন, জুম করতে করতে একসময় এটা ফেটে যাবে। যেরকম আমি আপনাদেরকে বলছিলাম যে পিক্সেল কি, বক্স গুলো হলো এক একটা পিক্সেল। তো ফেটে যাওয়ার পর এখন আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো কালার, প্রত্যেকটা বক্সের কালার কিন্তু আলাদা আলাদা। এটা আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা বক্সের কালার আলাদা আলাদা। গ্রিন কিন্তু টাইপ আলাদা, কোনোটা ডার্ক গ্রিন, কোনোটা লাইট গ্রিন, কোনোটা একটু হোয়াইট টাইপ, এরকম টাইপ। ঠিক আছে, তো এক্সাক্ট কোন বক্সের কালারটা আপনার দরকার, এটা আমরা এই বক্সের মধ্যে নিয়ে আসবো। তো কিভাবে আনবো, আই ড্রপার নিবো। আই ড্রপার যে টুলটা আমরা এখন শিখতেছি, আই ড্রপার। ঠিক আছে, আই ড্রপার নিয়ে ঠিক ওই বক্সটার উপর জাস্ট ক্লিক করব, যে বক্সের কালারটা আমার দরকার। সাপোজ এই কালারটা আমার পছন্দ হয়েছে, এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এই কালারটা আপনার এই বক্সের মধ্যে চলে আসবে, ফার্স্ট বক্সে। তো আপনি এখন বক্সের মধ্যে ক্লিক করেন, ক্লিক করে দেখে নিতে পারবেন যে আপনার এই কালারটা এই বক্সের মধ্যে কোন জায়গায় আছে এবং কালারের কোডটা কি। ওকে, কত সহজ। অর্থাৎ যে কোনো কালারকে আমরা পিক করে নিতে পারি। সাপোজ এখানকার মধ্যে আপনার পছন্দ হয়েছে, এই যে পিছনে একটা পাতা আছে না, হলুদ, প্রায় মরে গেছে বা পাকে গেছে এরকম টাইপ, আপনার সাপোজ এই কালারটা পছন্দ হয়েছে, এই হলুদ কালারটা। তো এটা আপনি কিভাবে নেবেন, আই ড্রপার দিয়ে এটার উপর ক্লিক করেন, এই কালারটা এখানে চলে আসবে অটোমেটিকলি এই বক্সের মধ্যে। কালারটা কোন জায়গায় আছে এটা দেখাই দিচ্ছে আপনাকে, এবং এই কালারের কোড কি সেটা আপনাকে দিয়ে দিচ্ছে, কালার কোডটা। এই কালার কোডটা আপনি সেভ করে রাখেন, পরবর্তীতে এই কাজটা দিয়ে কাজ করতে পারবেন। আগে কি করা হতো জানেন, ওই যে যারা ফ্যাক্টরিতে বা যারা সিলাই যে ইয়েগুলো কাজ হইতো, তো সেখানে কি হতো, কাপড়ের একটা স্যাম্পল দিত, আপনার কাপড়ের কালার কি, কোন কালার দিয়ে আপনার কাপড়ের ডিজাইন দেওয়া হবে। তো কি করা হতো, কাপড়ের একটা অংশ কেটে দেওয়া হতো, কেটে আপনার ওই পিন করে দেওয়া হতো আপনার ফর্মের সাথে বা স্লিপের সাথে। এটা কি জন্য করা হতো, যে কালারটা অ্যাকচুয়ালি কি, যে কালার আপনার হচ্ছে
কোন কালার নিয়ে আপনি কাজ করতেছেন, বা আপনার একটা স্যাম্পল দিলেন যে এই কালারে হচ্ছে আমার আপনি একটা কাপড়ের টুকরা দিলেন যে এই কালারে আমার জার্সি প্রিন্ট হবে, বা এই কালারে আমাকে কাপড় বানাই দিবা বা শার্ট বানাই দিবা, এরকম একটা জিনিস ছিল। এখন কি হয়, এখন আপনার হচ্ছে কালার কোড ইউজ করা হয়। সাপোজ আপনার কারো একটা টি শার্টের কালার ভালো লাগলো বা কারো একটা জামার কালার ভালো লাগলো, আপনার মনে হলো যে আপনি ওই কালার দিয়ে আপনিও একটা আপনার টি শার্ট বানাবেন বা জামা বানাবেন, ঠিক আছে? তো আপনি কি করবেন, তার জামার একটা ছবি তুলেন, ছবি তোলার পরে জুম করেন, জুম করে যেই পয়েন্টের কালারটা আপনার পছন্দ হয়েছে ওখানে ক্লিক করেন, ক্লিক করলে ওই কালার কোডটা এখানে চলে আসতেছে। এই কোডটা আপনি এখান থেকে বের করে নেন, এই যে কোড, এই কোডটাকে আপনি কপি করে যেই জায়গার মধ্যে দিবেন দুনিয়ার সব জায়গায় পেস্ট করা মাত্র এই কালারটা অটোমেটিক চলে আসবে, অর্থাৎ কোনো স্যাম্পলের দরকার নেই। আমরা এখন নর্মালি কালার কোড দিয়ে কালার খুঁজে বের করি, ঠিক আছে? কোডটা আপনি দিয়ে দিলেন ফ্যাক্টরিতে, তারা তাদের কম্পিউটার পেস্ট করে দেখলো যে কোন কালারটা আপনি চাচ্ছেন, ওই কালার দিয়ে আপনাকে টি শার্ট প্রিন্ট করে দিল। তো বিষয়টা এখন এরকম ইজি হয়ে গেছে, কালার কোড আমরা বলতেছি। তো কালার আমরা এক্স্যাক্টলি পাই হচ্ছে আই ড্রপার দিয়ে, আই ড্রপার দিয়ে যে কোনো পয়েন্টের যখন আমার কালার পছন্দ হলো বা দরকার, ওখানে ক্লিক করে, ওখানে ক্লিক করলে ওই কালারটা এই জায়গার মধ্যে চলে আসবে, জুম করে ক্লিক করবেন কালার চলে আসবে। এই যে কোনটা কালার আপনার দরকার, এই যে দেখেন বক্সের দিক খেয়াল করেন, এই পাতার মধ্যেই আমি ডান পাশে ক্লিক করলাম একরকম কালার, এদিকে ক্লিক করলাম চেঞ্জ হয়ে গেল আরেক রকম কালার, উপরে ক্লিক করলাম আরেক রকম কালার। অর্থাৎ যেখানেই আপনি ক্লিক করবেন প্রত্যেকটা জায়গার কালার আলাদা আলাদা, যে জায়গার মধ্যে সব কালার গুলো দেখাচ্ছে, যেখানে আমি আইড্রোপার দিয়ে ক্লিক করবো ওই কালারটা এখানে নিচ্ছে, ঠিক আছে? তো মাঝে মাঝে আমার প্রয়োজন পড়ে কি আরেকজনের একটা জিনিস দেখে আমি বানাচ্ছি বা ওর কালারটা আমার দরকার, এখানে আমি এটা রং করবো, তো আমি জাস্ট ওখানে আইড্রোপার ক্লিক করবো, কালারটা এখানে চলে আসবে। যখন চলে আসবে তখন ওকে করলে ব্রাশের মধ্যে আপনার ঠিক সেম কালারটা অটোমেটিকলি চলে আসবে, পরে আপনি কাজ করবেন ওই কালারটা নিয়ে ব্রাশের মধ্যে চলে আসবে, ঠিক আছে? তো যে কোনো কালারকে যদি আমরা নিতে চাই তাহলে আমরা কিভাবে নিব, যদি আমরা ব্রাশ নিই তাহলে অল্টার ক্লিক করলেই আই ড্রপার চলে আসবে, আই ড্রপার আমরা ডাইরেক্ট এখান থেকে নেওয়ার দরকার নেই, যখন ব্রাশে আসেন জাস্ট অল্টার ক্লিক করবেন, চেঞ্জ হয়ে আই ড্রপার হয়ে যাবে। তো ধরেন এই কালারটা আপনার দরকার, এটা ক্লিক করলেন, এখন এটা দিয়ে আর্ট হবে। যদি সাদা কালারটা দরকার, এটাতে ক্লিক করেন, এখন সাদাটা দিয়ে আর্ট হবে। অল্টার ধরেন, আবার ধরেন সবুজ কালারটা দরকার, সবুজে ক্লিক করেন, এখন সবুজ দিয়ে আর্ট হবে, ঠিক আছে? তাহলে আমরা মুহূর্তের মধ্যে বিভিন্ন কালারকে চেঞ্জ করতে পারি, অর্থাৎ কালারকে পিক করতে পারি, যে কোনো জায়গা থেকে কালার নিতে পারি, ঠিক আছে? তাহলে ছোট ছোট প্রত্যেকটা আমরা এমনি নর্মাল চোখে দেখে বলি যে এই প্রত্যেক পুরা পাতাটার কালার সবুজ, অ্যাকচুয়ালি এটা পুরা পাতার কালার সবুজ না, আমরা জুম করলে দেখতে পাই যে প্রত্যেকটা বক্সের কালার আলাদা আলাদা, ঠিক আছে? এটা তো সবার ক্লিয়ার, কারো কোনো কোয়েশ্চেন আছে আই ড্রপার নিয়ে? হ্যালো, মানে সবাই বুঝতে পারছেন? আরেকবার দেখা দিব? আচ্ছা, ইজি জিনিস, যে আমার কালার দরকার, একটা পয়েন্টের আমার কালার, কালারটা দিয়ে আমি কাজ করব, তাহলে ওই কালারটা আমি আই ড্রপার দিয়ে নিয়ে নিতে পারি, সিম্পল জিনিস। হ্যাঁ, তো সাপোজ আমার ধরেন একটা ছবি নিলাম, এই যে এখানে একটা ছবি আছে, ঠিক আছে? বা এই যে ছবিটা, তো এটা একটা ডিজাইন, নরমাল একটা ডিজাইন করা হয়েছে, তো এই ডিজাইনের মধ্যে দুই তিনটা কালার আছে, সবুজ হলুদ বিভিন্ন রকম। তো ন্যাচারালি এখান থেকে আমার একটা কালার পছন্দ হলো, এই কালারটা দিয়ে আমি এখানে একটা কিছু আর্ট করবো, সেটা কিভাবে করব? ধরেন এখানে আমি একটা পেজ নিলাম, এই পেজের মধ্যে আমি এই কালার দিয়ে কিছু আর্ট করব, তো সেই ক্ষেত্রে আমার কি করতে লাগবে, এই কালারটা আমি বক্সের মধ্যে খুঁজে পাবো না। নরমালি এই বক্সে আমরা খালি চোখে এভাবে খুঁজলে কখনোই এই কালারটা এই জায়গার মধ্যে আমরা খুঁজে পাবো না, যে এই কালারটা এখানে আপনার হলুদ কোন জায়গার মধ্যে আছে। তো নরমাল আমরা আই ড্রপার দিয়ে যদি ক্লিক করি, এই কালারটা আপনার বক্সে দেখা দিবে যে কোন জায়গায় আছে, আপনি কালারটা অটোমেটিক নিয়ে নিতে পারবেন। আপনার এই সবুজ কালারটা পছন্দ হয়েছে, এখানে ক্লিক করেন, এই কালারটা কোন জায়গায় আছে যেখানে দেখা দিচ্ছে, প্রায় ডার্ক টাইপের অনেক সবুজ, অর্থাৎ যেখানে আপনি ক্লিক করবেন ওই কালারটা দেখাই দিবে। সাপোজ এই হলুদ কালারটাই আপনার দরকার, তো হলুদ কালারটা ক্লিক করেন, এই যে চলে আসলো, ওকে। এখন আপনার ব্রাশ দিয়ে এই টুলটা এইটার কাজ করতে পারেন, যে এই হলুদ কালারটা। আবার আপনার ধরেন এই গ্রিনটা দরকার, তাহলে আই ড্রপার নেন, আই ড্রপার নিয়ে গ্রিনের উপর ক্লিক করেন, তাহলে এই গ্রিন কালারটা আপনার ব্রাশে চলে আসলো, এখন আপনি গ্রিন আর্ট করতে পারবেন। সাপোজ এখানে যে হালকা সবুজটা আছে এটা আপনার দরকার, তাহলে এটার উপর ক্লিক করেন, তাহলে কি হবে, কারণ হালকা সবুজ একটা কালার আসবে, এই যে, ঠিক আছে? অর্থাৎ যেই পয়েন্টের কালারটা আপনার দরকার ছবি থেকে, জাস্ট আই ড্রপার নিয়ে ক্লিক করবেন, ওই পয়েন্টের কালারটা আপনি এখানে পেয়ে যাবেন। তো দেখেন কত রকম কালারের ইয়ে হয়েছে। তাহলে এই জিনিসটা কি, যে খুব সিম্পল একটা জিনিস, আমরা জাস্ট কালারকে পিক করি, কালারকে নেই, চুরি করে, এক কথায় আরেকজনের ছবি থেকে যদি আমার দরকার কালারটা, এই কালারটা আমি এখানে আমার এখানে কালারটা নিয়ে নিতে পারবো, কোন জায়গায় আছে কালারটা ওটা আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো, ঠিক আছে? ক্লিয়ার সবার? কারো বুঝতে অসুবিধা আছে? পেন টুল, সরি আই ড্রপার টুল,
এই যে যেমন যেমন ধরেন এখানে লোগো আছে একটা, এই লোগোটার কালার কিন্তু একদম আলাদা, অর্থাৎ এগুলা সবুজ হলুদ, এই লোগোটার কালার পার্পল টাইপ। তা আপনি এই লোগোটার উপর ক্লিক করলেন, এটা আইড্রপার দিয়ে এই লোগোটার উপর ক্লিক করেন, দেখেন এটার কালারটাও আমার ব্রাশে চলে আসছে। অর্থাৎ এখন আমি এটা দিয়ে অ্যাড করতে হয়, যে পার্পল টাইপ যেটা ছিল, পার্পল। ঠিক আছে, এটার ভিতরে একটা কালার আছে ডিপ পার্পল টাইপ, ওটার উপর ক্লিক করলাম, এখন ওইটা আসবে, এই যে দেখেন ডিপ। আইড্রপার দিয়ে আপনি যেই টুলটার উপর ক্লিক করবেন ওই কালারটাই আপনার এখানে দেখাই দিবে, এই যে সবুজ। ঠিক আছে, তো ওই কালারটা আমরা স্পিক করতেছি আমাদের কালার বক্সে, অর্থাৎ এইখানে চলে আসবে। এবং দরকার আপনি যদি মনে হয় যে এই কালারটা আমি পরবর্তীতে আবার ইউজ করবো, এখন ভালো লাগছে আবার পরে ইউজ করবো, তাহলে এই কালার কোডটা আপনি সেভ করে রাখেন বা লিখে রাখেন নোটে, যে কোনো জায়গায় এই কালার কোডটা লিখে রাখেন, তাহলে পরবর্তীতে আপনি এখানে পেস্ট করলে এই কালারটা পেয়ে যাবেন। কিছু কালার কোড আছে সহজ, যেমন যদি আপনি 6টা জিরো দেন তাহলে সেটা হচ্ছে ব্ল্যাক কালার। আবার যদি আপনি এফ দেন, এফ 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 এফ, তাহলে সেটা হলো আপনার এরকম আকাশি কালার। একদম 6টা এফ দিলে জিরো কালার। এগুলোর কালার কোড, এগুলো মুখস্থ রাখা যায় কিছু ছোট ছোট জিনিস। 6টা এফ লিখে দিলে এখানে কালার কোড জিরো, জিরো নিয়ে নেবে, মানে একদম হোয়াইট কালার নিবে। আবার 6টা জিরো দিলে একদম ব্ল্যাক কালার, যেটা ওইটা নিবে। ঠিক আছে, তো এটা হলো হোয়াইট এবং ব্ল্যাক। বাকিগুলো তো মনে রাখা পসিবল না, প্রত্যেকটা কালারের আলাদা আলাদা কোড, যেগুলো তো মনে রাখা পসিবল না, এগুলো আপনারা এরকম করে এখান থেকে নিতে পারবেন, সেভ করে রাখতে পারবেন। ঠিক আছে, তো এই গেল আমাদের আই ড্রপার। ওকে, তো এরপরে আমাদের আসবে হচ্ছে, আমরা কি শিখলাম, আমরা আজকে শিখলাম ক্রপ টুল। ক্রপ টুল দিয়ে আমরা ছবি এডিট শিখলাম। তারপর শিখলাম আই ড্রপার। আই ড্রপারের ভিতরে যে টুলগুলো আছে এগুলো আমরা দেখবো। তারপরে আমাদের আস্তে আস্তে হচ্ছে হিলিং ব্রাশ টুল, খুব মজাদার টুল, এবং আমাদের এটার মধ্যে অনেকগুলো কাজ আছে। তো আপাতত আপনাদের একটা বিরতি থাকবে, বিরতি আপনাদের থাকবে 25 মিনিটের। 25 মিনিট বিরতির পরে আমরা আবার ক্লাস শুরু করব। এখন বাজে হচ্ছে আপনাদের 11টা 25, মানে 11টা আপনার 50-এর দিক আবার ক্লাস শুরু হবে। জি বলেন।